আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 3, এপিসোড 1। সঞ্জীবনী চকলেটের প্রতিষেধক বানানোর জন্য যেটার প্রয়োজন ছিল, সুইজারল্যান্ডের বিজ্ঞান সম্মেলনে এসে স্টিফেন সাইমনের কাছ থেকে বিতান সেটা পেয়ে যায়। ও এখন বেশ খোশ মেজাজে আছে। অবশ্য এতটা খুশি হওয়ার আর একটাও কারণ রয়েছে। এখানে এসে ওর জাপানের বিজ্ঞানী নাতসুকির সঙ্গে পরিচয় হয়েছে। নাতসুকিও একটা টাইম মেশিন বানিয়েছে। ওর তৈরি টাইম মেশিনের গতিবেগটা ঠিকঠাক কাজ করছে, কিন্তু সময় নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছুটা অসুবিধা দেখা দিয়েছে। বিতান যদিও নিজের তৈরি টাইম মেশিনের গতিবেগের সিস্টেমটাও ঠিক করে নিয়েছিল, তবুও ও সেটাকে নাতসুকির টাইম মেশিনের সঙ্গে একবার যাচাই করে নিতে চায়। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কাছে থাকায় সঞ্জীবনী চকলেটের প্রতিষেধক বানাতে যেহেতু খুব একটা সময় লাগবে না, তাই বেশি ভাবনা চিন্তা না করেই ও সুইজারল্যান্ড থেকে সোজা জাপানে চলে আসে। জাপানে এসে নিজের পক্ষে বিশেষ লাভ না হলেও নাতসুকির টাইম মেশিনের যে সমস্যাগুলো ছিল সেগুলোকে ও ঠিক করে দেয়। বিতানের থেকে এত সাহায্য পেয়ে নাতসুকিরও যেন কৃতজ্ঞতার শেষ নেই। ওদিকে ওর আতিথেয়তার ঠেলায় বিতানের প্রান্ত ওষ্ঠাগত হয়ে উঠেছে। সুইজারল্যান্ড আর জাপানের সফর শেষ করে প্রায় 1 মাস পর বিতান আজ কলকাতা এয়ারপোর্টে পা রেখেছে। নিজের কত কাজ বাকি, আর সেটা ভেবেই ও মনে মনে ভীষণ অস্থির। বাড়িতে ফিরে স্নান করে তৈরি হয়ে কাজে বেরিয়ে পড়েছিল, কিন্তু সপ্তস্বরার ডাকে বিতানকে একটু থেমে যেতে হয়। হ্যাঁ রে বাবু, মৌয়ের সঙ্গে তোর কথা হয়েছে? আজ কয়েকদিন ধরেই আমি ওকে কল করছি, কিন্তু প্রত্যেকবারই তোর ফোনটা সুইচ অফ আসছে। ওর সঙ্গে আমার অনেকদিন কথা হয়নি মা। তুমি যখন কল করেছিল ও হয়তো ব্যস্ত ছিল। যতই ব্যস্ত থাকুক না কেন, ও প্রত্যেক দিন আমাকে একবার হলেও কল করতো। কেন জানি না, আমার মনটা কয়েকদিন ধরে ওর জন্য খুব উতলা হয়ে উঠছে। একটু খোঁজ নিয়ে দেখ না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আজ সন্ধ্যাবেলায় ওর বাড়িতে গিয়ে খোঁজ নেব। এখন আমি আসি। বিতান বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় আস্তে আস্তে ওর মনটাও কেমন একটা করতে থাকে। কাজের ব্যস্ততা, সুইজারল্যান্ড আর জাপানের সময়সূচি, ভারতের থেকে এগুলো সবই আলাদা হওয়ার কারণে মোহিনীর সঙ্গে ওর প্রায় 1 মাস কথা হয়নি। তবে ও জানে মোহিনী সারাদিনে একবার হলেও ওর মাকে ফোন করে। তাছাড়া মোহিনীর ফোনে মিসড কল নোটিফিকেশন আসে। ওর মায়ের মিসড কল দেখেও মোহিনী ঘুরে ফোন করেনি। এই বিষয়টা ওকে একটু ভাবিয়ে তোলে। হঠাৎই ও গাড়ির দিক পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। নক্ষত্র গবেষণা কেন্দ্রে না গিয়ে মোহিনীর বাড়িতে চলে আসে। মোহিনী বিতানকে দেখে এলোমেলোভাবে ওর দিকে ছুটে আসে, কিন্তু স্পর্শ করতে গিয়েও থেমে যায়। কবে হলো? কি করে হলো? বিতান ঠিকমতো কথা বলতে পারে না। মোহিনী ফোঁপাতে থাকে। বাড়ির কাজের মহিলা উত্তরটা দেয়। আসলে কি বলুন তো, আজ 3 দিন হলো আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই বলে ওই আজকেই শ্রাদ্ধখানা করতে হলো। আমি তো ভাবতেই পারছি না দীপক কাকু আর নেই। মারা যাওয়ার আগের দিনই ডাক্তার বলেছিলেন ওনার শরীর সুস্থের দিকে যাচ্ছে। আসলে ওই এত বড় ঝটকাখানা উনি নিতে পারেননি, তাই স্ট্রোক হয়ে গেল। ঝটকা মানে কিসের ঝটকা? ঝটকা নয়, ও বাবা, কোনো বাবা যদি শোনে বিয়ের আগে তার মেয়ের পেটে বাচ্চা পড়েছে, তাহলে সেটা কি করে সহ্য করে বলুন দেখি? মানে? হ্যাঁ তো, মোহিনী দিদি মা হতে চলেছেন। মোহিনী এবার উচ্চস্বরে কেঁদে ওঠে। বিতান ওর কাঁধটাকে ঝাঁকিয়ে দেয়। তুই আমাকে এই কথাটা বলিসনি কেন? কোন মুখে বলবো তোকে? তুই যে আমাকে ঘৃণা করবি। তুই আমার সন্তানের মা হতে চলেছিস, তোকে আমি ঘৃণা করব? তোর সন্তান?
তুই এটা বিশ্বাস করিস? কি বলছিস তুই? কাকুর শোকে তুই কি পাগল হয়ে গেলি? ওই দিন তুই সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিলিস, তবু কি করে? আমার কিছু মনে না থাকলেও আমি জানি এটা আমারই সন্তান। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসলে যে তোর হবে? চুপ! এই কথা বলে আমাদের ভালোবাসাকে তুই অপমান করবি না। আমার মৌ আমাকে ছাড়া অন্য কারোর কাছে যাওয়া তো দূরের কথা, ভাবতেও পারে না। তুই আমাকে এতটা বিশ্বাস করিস? মোহিনী কান্না ভেজা চোখে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। মিতানো ওকে বুকে টেনে নেয়। নিজের থেকেও বেশি। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি হঠাৎই যেমন জলের সন্ধান পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, মোহিনীও তেমনি বিতানের বুকে শেষ আশ্রয়টুকু খোঁজার চেষ্টা করে। বিতানোর নীড়টাকে আরো দৃঢ় করে দেয়। আমাকে বিয়ে করবি? মোহিনী বিতানের বুক থেকে মাথাটা তুলে ওর মুখের দিকে চায়। এই কথাটা ও বিতানের মুখ থেকে কতবার শুনতে চেয়েছে, অথচ আজ যখন ও একেবারেই প্রস্তুত নয়, তখন বিতানোর মনের সব থেকে গোপন কথাটা ওকে বলল। এই কাজটা যদি আগে করতাম আমি, তাহলে আজ কাকুকে হারাতে হতো না। কাকুর মৃত্যুর জন্য আমি দায়ী। প্লিজ আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। এভাবে বলিস না। বাবা আমাদের দেখতে পাচ্ছে, ওপর থেকে ঠিক আমাদের আশীর্বাদ করবে। সপ্তস্বরা অবাক হয়ে মোহিনীর রাঙানোর সিঁথির দিকে চেয়ে থাকে। ওর মনে এখন অনেক প্রশ্ন জমা হয়েছে। এতদিন ধরে শুধুই বলে যেতে বাড়িতে বউ নিয়ে আয়, আর যখন নিয়ে এলাম তখন বউকে বরণ না করে বাইরে দাঁড় করিয়ে রেখেছ। আমাদের না জানিয়ে তোরা বিয়ে করেছিস? মা, দীপক কাকু আর এই পৃথিবীতে নেই মা। কি বলছিস তুই? পরে সব বলবো, আগে মৌকে ভিতরে নিয়ে যাও, ও রেস্টের প্রয়োজন। ও বিতান কিছুক্ষণ চুপ থাকে, তারপর মায়ের চোখের দিকে সরাসরি তাকায়। ও প্রেগন্যান্ট। ভিতরে আয় মা। আমার মন বলছিল তুই ভালো নেই। আমি তো তোর মা, এত বড় কথাটা আমাকে জানতে দিলি না। আমি তো দীপকদাকে শেষ দেখাটুকুও দেখতে পেলাম না রে। সপ্তস্বরা বিস্মিত হলেও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নেয়। কাকিমা। মোহিনী সপ্তস্বরাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। সপ্তস্বরা ওর পিঠে স্নেহের হাত বোলাতে থাকে। কিরে, আর কত আদর খাবি? হ্যাঁ, দিন দিন কি ছোট হচ্ছিস। এবার ওঠ। সোহিনী ওর মেয়ের কপালে চুম্বন করে। ভাবছি আজকে সারা দিন তোমার কোলেই শুয়ে থাকবো। তাহলে ইনস্টিটিউটটা যাবে কে শুনে? মায়ের আদর বড় নাকি ইনস্টিটিউট? কতদিন পরে আমার ভাগ্য ফিরেছে মা। অন্য সময় তো তুমি আমাকে আদরই করো না, সারাক্ষণ শুধু বকে যাও। মায়ের বকার মধ্যেও যে ভালোবাসা লুকিয়ে থাকে রে, তুই বুঝিস না সেটা। ওই জন্যই তো তোমাকে বেশি করে রাখিয়ে দিই মা। রাখলে না তোমাকে কি মিষ্টি লাগে তুমি বোঝোই না। আচ্ছা মা, তোমার রাগ দেখে কি পাপি তোমার প্রেমে পড়েছিল? তুই বড্ড পাকা হয়েছিস বুঝলি। সোহিনী কপট রাগ দেখিয়ে মেয়ের পিঠে হালকা চাপড় মারে। ইস মা, তুমি কি লজ্জা পেয়েছো গো? তোমাকে না লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। আই এম শিওর বাপি তোমার এই লজ্জা মেশানো হাসি দেখেই ঘায়েল হয়ে গেছিল, তাই না? যে তোর মতো মেয়ের জন্ম দিতে পারে মা, তোর মধ্যে কোন রকম লজ্জা থাকতে পারে বলে তোর মনে হয়? কি মা, তুমি আমাকে নির্লজ্জ বললে? তোকে আর বললাম কোথায় মা, নির্লজ্জ তো আমি কিছু বুঝি না ভেবেছ? ঘুরে ফিরে সব কথায় সেই আমার দিকেই আসো। যত দোষ এই নন্দ ঘোষ, তাই না? থরি এই নন্দ ঘোষানি। যেদিন আমি থাকবো না সেদিন দেখবো তোমার দোষ দেওয়ার জন্য কাকে পাও। থাকবি না মানে? কোথায় যাবে শুনি? যেদিকে দু চোখ যায় আমি আর তোমাদের কাছে থাকবো না। অবশ্য তোমরা তো সেটাই চাও, তাই না? আমি চলে গেলে তোমরা 10,000 লোককে একসঙ্গে খাইয়ে দিও, কেমন? সঙ্গে আমার শ্রাদ্ধটাও করে দিও। রে, তুই এইসব কথা বলতে পারলি?
আরে মা, আমি মজা করছিলাম, তুমি কাঁদছো। রাগিনী মায়ের কোল ছেড়ে তাড়াতাড়ি উঠে আসে। এইরকম মজা আর কখনো করবি না। আচ্ছা বাবা, আর বলবো না, তুমি একটু ইয়ার্কিও বোঝো না। শোন, কোনো মা না তার সন্তানকে নিয়ে এই ধরনের মজা সহ্য করতে পারে না। নিজে যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি, বুঝেছিস? আর কি মা, তার জন্য তো 76 বছর অপেক্ষা করতে হবে। স্বামী পরমানন্দ মহারাজের ভবিষ্যৎবাণী তো আর মিথ্যে হতে পারে না। সোহিনীর কান্না আরো দ্বিগুণ বেড়ে যায়। ও ইতিমধ্যে নিখিলের কাছ থেকে চকোলেটের ব্যাপারটা জেনেছে, কিন্তু রাগিনীকে বলতে পারেনি। মেয়ের রাগ কেউ ভালো করেই জানে। এটা শুনে রাগিনী আবার যদি বিতানের সঙ্গে কোনো ঝামেলা করে। আমি বোধহয় তোর বিয়েটাই দেখতে পাবো না রে। বললেই হলো, আমি তোমার আশীর্বাদ ছাড়া বিয়েই করবো না। আমি তো ততদিন বাঁচবো না রে মা, আমি কি করে? আমি কি আর অতদিন বাঁচবো? ভূতের বিয়েতে ভূত হয়ে না হয় আশীর্বাদ করো। ওই ভণ্ড সাধুর পাল্লায় পড়লে যা হয় আর কি। তাই ওটা নিয়ে আমি বেশি ভাবছি না। মোটামুটি আমি তোমাদের কাছেই আছি। তোমরা যতই আমাকে দেখে বিরক্ত হও না কেন, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। ব্যাস। কে তোকে দেখে বিরক্ত হচ্ছে রে? তুই আমাকে তার নামটা বল, আমি তাকে। কি তুমি কাঁদছো কেন? আর কি বলবো বাবা, মা এখন থেকেই আমার বিদায়ের কান্না কাঁদতে শুরু করেছে। তুমিও প্র্যাকটিস করে নাও বাপি। আমার বিয়ে দেখে সবাই যেন বলতে পারে রাগিনী মিশ্রের বিয়েতে কিছু ঝাক্কাস কান্নার পর্ব ছিল। ইয়েস। বুদ্ধদেব সোহিনীর পাশে এসে বসে। তারপর বোঝাতে চেষ্টা করে রাগিনীকে। কন্যা বিদায়ে বাপ মায়ের যে কি কষ্ট হয় সেটা তুই কি করে বুঝবি মা? বুদ্ধদেবের চোখগুলো টলটল করে ওঠে। বুঝবি না। বাপি, তুমিও মায়ের মতো কাঁদতে শুরু করে দিলে। ভগবান, তুমি আমাকে কি ইমোশনাল ফ্যামিলিতে পাঠিয়েছো গো, আমি বুঝিনি। সারাক্ষণ শুধু সবার চোখে বন্যা বয়ে যায়। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলবে, ঘন ঘন তোমাদের চোখে জল আসে কি করে গো? এই দাদা বৌদি তোরা কাজ গেল কে যে? আমার বিয়ে বলে রে। তোর বিয়ে কবে ঠিক হলো? উফ, এ তো আর একটা কথা। আরে বিয়ের কথা ভেবে মা বাপি এখন থেকে কাঁদতে শুরু করেছে। তোর যদি ইচ্ছে করে তুইও কাঁদতে পারিস। হ্যাঁ, আমি কিন্তু কাউকে বাধা দেব না। নিখিলের মুখ হঠাৎই শুকনো হয়ে যায়। এই তুইও সত্যি সত্যি এই ড্রামাটাতে অংশগ্রহণ করবি? তোকে তো আমি স্ট্রং সুপারম্যান বলে জানতাম রে, তুইও এমন করবি? কাল তোকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম রে, সেটা মনে পড়তে এখন খুব কান্না পাচ্ছে। কি স্বপ্ন শুনি? দেখছি তোকে নিয়ে আমি অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, তুই আমার থেকে আগে আগে পাহাড়ে উঠছিস, তারপর তুই একটা গুহার মধ্যে ঢুকে পড়িস। তুই ঢোকার পরই গুহার মুখটাতে একটা বড় পাথর আটকে যায়। আমি পাথরটা সরানোর অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। কিছুক্ষণ পর কেউ যেন আমার কানে কানে বলল, এই পাথর আর কখনো সরবে না, আমি তোকে আর কখনো দেখতে। এরপরই নিখিলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আগুনে ঘি পড়ার মতোই বুদ্ধদেব আর সোহিনীর মধ্যে একই রকমের প্রতিক্রিয়া হয়। দি সবাই এভাবে কাঁদছে কেন? রবিন ওর পুতুল মুটিকে আদর করতে করতে রাগিনীকে জিজ্ঞাসা করে, কি হলো বল? আসলে ভাই, এখানে না কাঁদার কম্পিটিশন চলছে। যে ফার্স্ট হবে সে প্রাইজ পাবে। তুইও কাঁদবি? প্রাইজ তো তবে আমিই নেব। রবিনও আবেগহীনভাবে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দেয়। রাগিনীর মাথায় হাত পড়ে, মনে মনে বলে, ও মাই গড, কি ফ্যামিলি জুটেছে আমার। হে ভগবান, তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। বিতানের বাহুতে মাথা রেখে শুয়ে আছে মোহিনী। বিতানোর চুলের ফাঁকে নিজের আঙুলগুলো ঠুকিয়ে ওপর থেকে নিচে চালনা করছে। তুই এখন কয়েকদিন বাড়িতে রেস্ট নিবি, কাজটা কিছুদিন পর শুরু করিস। বিতানের কথায় মোহিনী কোনো উত্তর দেয় না। আমি জানি কাউকে ভুলে যাওয়া অত সহজ নয়, কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তো মেনে নিতেই হবে। তুই যত মন খারাপ করে থাকবি আমার তত খারাপ লাগবে আর কি। আমি তখন কোনো কাজেই মন বসাতে পারবো না। তাই? তা তোকে কে বলেছে আমি মন খারাপ করে আছি? তোরা চুপ করে আছিস কেন? আসলে জানিস তো, ভগবান কখনো নিষ্ঠুর হন না। উনি যেমন কেড়ে নেন
তেমনি আবার অনেক কিছু ফিরিয়েও দেন। এই যেমন দেখ, তোকে পাওয়ার আশা আমি তো প্রায় ছেড়েই দিয়েছিলাম, সেখানে আমি তোর হবু সন্তানের মা। আমিও ভাবতে পারিনি যে আমি কখনো বাবা হব। এত খুশির খবর এর আগে আমি পাইনি, জানিস। তোর প্রতি আমি চিরকৃতজ্ঞ। তুই আমার পরিবারে খুশি এনে দিয়েছিস, মায়ের মুখে হাসি ফুটিয়েছিস। আজ আমি সত্যি খুব সুখী মানুষ। এইভাবেই সারাটা জীবন আমার পাশে থাকিস। আমি তো সবসময় তোর পাশেই থাকতে চাই রে, কিন্তু তুই এরপর থেকে আর তোকে কাজ ছাড়া করবো না। আজ তোকে একটা সত্যি কথা বলবো। এতদিন আমি আমার রিসার্চ সংক্রান্ত কোনো কথা বাড়ির লোকের সঙ্গে শেয়ার করতাম না। তোরা সবাই আমাকে জিজ্ঞেস করতিস আমি কি করে এমন ইয়াং আছি। এর কারণটা শুনবি? সঞ্জীবনী চকলেট। সঞ্জীবনীর চকলেট? ইয়েস, ওটা এমন একটা ওষুধ যেটা খাওয়া মাত্রই বয়সটা থেমে যাবে। খাওয়ার সময় অতটা ভাবিনি, আমরা যারা সঞ্জীবনী চকলেট খেয়েছি তাদের বয়সটা স্টপ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আগামী 100 বছরের জন্য আমাদের কিচ্ছু হবে না। তবে এই চকলেটের সাইড এফেক্ট খুবই মারাত্মক। আমি সেটারই অ্যান্টিডোজ বানানোর চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি সেটা হয়েও যাবে। তারপর যাদের যাদের সাইড এফেক্ট দেখা গিয়েছে তাদেরকেই অ্যান্টিডোজ দিয়ে ঠিক করা হবে। প্রফেসর জোনাল, ডক্টর মৃণাল এবং আমি, আমাদের কোনো সাইড এফেক্ট হয়নি। লিওনের ক্ষেত্রে সাইড এফেক্ট ভালো কাজ করেছে, তাই এই মুহূর্তে আমরা কয়েকজন অ্যান্টিডোজ নেব না। সেই কারণে আমরা একই রকম থাকব। কিন্তু কিন্তু কি? তোদের ছাড়া আমি থাকতে পারবো না। আমি ঠিক করেছি তোদের জন্য কয়েকটা চকলেট বানাবো। খাওয়ার পর একটু না বেশ ভালো রকম সমস্যা আসবে। তবে হ্যাঁ, যদি অ্যান্টিডোজ তৈরি করতে পারি তবেই নতুন করে চকলেট বানাবো, যাতে তোদের মধ্যে কোনো সমস্যা এলে সঙ্গে সঙ্গে অ্যান্টিডোজ দিয়ে ঠিক করতে পারি। আমার বিশ্বাস তুই পারবি। আচ্ছা, সত্যি কি ওই চকলেট খেলে বয়স থেমে যাবে? বিতান মাথা নেড়ে হ্যাঁ জানায়। মোহিনী প্রচণ্ড উৎফুল্লিত হয়ে ওঠে। তার মানে আমার চেহারাটা চিরকাল এমনই থেকে যাবে? ওকে ছেলে মানুষের মতো কথা বলতে দেখে বিতানও হেসে ওঠে। তারপর হেসেই ওর সঙ্গে আলাপ জমায়। বাট আমার থেকে তোর বয়সটা বেশি থাকবে। মানে তুই আর আমি তো সেম এজের। আমি আজ থেকে 10 বছর আগে চকলেট খেয়েছি, আমার এখন 30 চলছে। আমি তোর এখন 10 বছরের ছোট। আমার ভাগ্যটা দেখ তবে, আমার মতো বুড়ির কপালে একটা ইয়াং বয়ফ্রেন্ড জুটেছে। ভুল বললি, আমি এখন আর তোর বয়ফ্রেন্ড নই। সত্যি রে, ভাবতেই কি অবাক লাগছে, আমরা এখন ম্যারিড কাপল। বিতান মোহিনীর সামনের চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। তারপর ওকে একটু আদর করার সুরেই বলে, সিঁদুর পরার পর তোকে আরো বেশি সুন্দর লাগছে রে। তোকেও। আমাকেও? মানে? হ্যাঁ, আমার মাথার সিঁদুর তোর বুকে গালে লেগে একাকার হয়ে গেছে যে। যদি জানতাম তুই এত বাজে শুস, তাহলে তোকে বিয়ে করতাম না। ও তাই? এখন আমাকে দোষ দেওয়া হচ্ছে বুঝি? আমি তো আমার বালিশে মাথা রেখেই শুতে চেয়েছিলাম, তুই তো আমাকে ছাড়িসনি। সারা রাত আমাকে কোল বালিশ করে রেখেছিলি। ফ্রিতে যদি এমন একটা নরম তুলতুলে বালিশ পাওয়া যায় তাহলে কে হাতছাড়া করতে চায় বল? তাহলে আর আমাকে দোষারোপ করছিস কেন? তুই যত ঝগড়ুটে সেটা তো আমার জানা ছিল না। এই ভুলে যাস না, আমি কিন্তু এখন তোর বউ। আর স্বামীদের সোজা রাখতে হলে বউয়েদের একটু ঝগড়ুটে না হলে চলে না। সারা জীবন পড়ে আছে, কত ঝগড়া কত করতে পারিস আমি দেখবো। আপাতত আমাকে এখন উঠতে হবে, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। আর শোন, সন্ধেবেলাতে তোরা সবাই রেডি হয়ে থাকিস, আজ তোদের সবাইকে নিয়ে একটা জায়গাতে যাব। কোথায়? সারপ্রাইজ। আজ বহুদিন পর সপ্তস্বরা সবাইকে নিয়ে একসঙ্গে খাবার খেতে বসেছে। খাবার টেবিলে যেন একটু বেশি খুশি উপচে পড়ছে। তাহলে ঐক্যবাবু, আপনি কি ঠিক করলেন সারা জীবন বনে বনে কাটাবেন নাকি এবার সংসারের দিকেও মন দেবেন? ঐক্যতান অবাক হয়ে দাদার দিকে তাকায়, কারণ তো কখনো ওর সঙ্গে এই ধরনের কথা বলে না। শোন, মায়ের শরীরটা ভালো নেই, তোর বৌদি এখন কাজ করতে পারবে না। এতদিন আমি তোদের বাধা দিয়েছিলাম, এখন সেটা কেটে গিয়েছে। এবার তোকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না, শুনেছি বউ নাকি খুব হিংস্র হয়। এই বেশ ভালো আছি। কি বললি তুই? মোহিনী কটকট করে ঐক্যতানের দিকে তাকায়। তার মানে বলতে চাইছিস তো যে আমি হিংস্র? আরে তোমাকে কখন বললাম? আমি তো তোর দাদার বউ। না না, তুমি তো ভালো, তোমার মতো মেয়ে পাওয়া তো দুষ্কর। আমার থেকে আরও অনেক ভালো মেয়ে এই পৃথিবীতে রয়েছে, বুঝলি? এবার আমি তো এই বাড়িতে একেবারের জন্য চলেই এসেছি,
আর তোদের কোনো কথা শুনবো না। 1 মাসের মধ্যেই আমি তোদের 2 ভাই বোনের বিয়ে দিয়ে দেব। হচ্ছিল তো ছোটদার বিয়ের কথা, এর মধ্যে আবার আমাকে কেন টেনে আনলে? শারিন্দা খাবার খাওয়া বন্ধ করে বলে ওঠে, কারণ তোর বয়সটাও তো কম হলো না, সারাক্ষণ ফুল গাছ নিয়ে পড়ে আছিস। এবার সময় এসেছে নিজের যত্ন নেওয়ার, বুঝলি? নাহলে পাত্রপক্ষ আসলে ওদের কাছে কি নিজের গাছগুলোই দেখাবি? তোমরা ছোটদার বিয়ে দাও, আমি কিন্তু বিয়ে করছি না। সেটা সামনের মাসেই দেখা যাবে। সপ্তস্বরার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। এই তো, এইবার সবটা দেখার মতো লোক চলে এসেছে। এতদিন আমার কথা এরা কেউ শোনেনি, এবার শাসন করার লোক চলে এসেছে। এবার দেখবো যে কার ঘাড়ে কটা মাথা আছে। ঐক্যতান ও শারিন্দার শুকনো মুখ দেখে বিতান ও মোহিনী পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসে। বিতান ঐক্যতানের পিঠটা চাপড়ে দেয়। আচ্ছা, তোদের এত চাপ নিতে হবে না, তোদের যেটা ভালো লাগে সেটাই তোরা করিস। আমি এখন চললাম, সন্ধ্যের সময় দেখা হবে। ও বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় শারিন্দা হেঁচে ওঠে। সঙ্গে সঙ্গে ওর মা ওকে থামিয়ে দেয়। বাবু, একটু থেমে যা, জানিস সত্যি সত্যি হাঁচি পড়েছে। আচ্ছা মা, তুমি এখনো এইসব কুসংস্কারগুলো মানো কেন বলো তো? আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। আরে যাচ্ছি বলতে নেই, বল আসছি। আচ্ছা ঠিক আছে আসছি। বিতান বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে একটা গয়নার দোকানের ওপর ওর চোখ পড়ে। গাড়িটা পাশে দাঁড় করিয়ে ও দোকানের ভিতরে ঢোকে। গোলাপি হিরে বাঁধানো একটা প্ল্যাটিনামের আংটি, কি সুন্দর দেখতে আংটিটা, খুব পছন্দ হয় বিতানের। কাউন্টারে বিল মিটিয়ে আংটি নিয়ে বিতান বেরিয়ে যায়। আজ সূর্যটা কিছুটা ম্লান, আকাশ পাতলা মেঘে ঢাকা, চারিদিকের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে রয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে জোনাল কিছুক্ষণ নিচের ভাবনায় মগ্ন। ওর ভাইপো লিওন ওকে অনেকক্ষণ থেকে ডাকছে, কিন্তু অন্য মনস্ক থাকার কারণে ও সেটা শুনতেই পায়নি। কি ভাবছো আঙ্কেল? লিওনের স্পর্শে জোনাল চমকে ওঠে। কিছু বলবে? লিওন ওর কাকার মুখ থেকে পরিষ্কার বুঝতে পারে কিছু একটা হয়েছে। তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো? না তো, টেনশন কেন করব? লিওন বেশ কিছুক্ষণ জোনালের মুখের দিকে চেয়ে থাকে। না 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 না, তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে। কি হয়েছে আমাকে বলো। হ্যাঁ, যদি আমাকে পর ভাবো তাহলে বলার দরকার নেই। ওর ভাইপোটি যে অভিমান করেছে সেটা বুঝতে জোনালের একটু অসুবিধা হয় না। তেমন কিছু না মাই ডিয়ার চাইল্ড, তবে ঠিক কী কারণে জানি না আজ মনটা বড়ই অস্থির হয়ে রয়েছে। মনে হচ্ছে কোথাও কিছু একটা অঘটন ঘটবে। তারপর আবার সকাল থেকে একটা কাক এখানে বসে কেবলই কা কা করে চলেছে। মনে হচ্ছে এই কাকের ডাকটা যেন কোনো কিছুর একটা অশনি সংকেত। লিওন ওর কাকার কথা শুনে বেশ অবাক হয়। তুমি এসব বিশ্বাস করো? বিশ্বাস খুব একটা করি না, তবে কেন জানি না যেগুলো খুব মানতে ইচ্ছে করছে। অতিরিক্ত কাজ করলে এমনটাই হয়। তোমাকে আমি কতবার বলেছি মাথাটাকে একটু রেস্ট দাও, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাও না। কোথায় আর কাজ করছি, টাইম মেশিনের। হঠাৎই জোনাল উত্তেজিত হয়ে ওঠে। দেখেছো কেমন ভুলে গিয়েছি? বিতান আজ তাড়াতাড়ি ল্যাবে যেতে বলেছিল। সঞ্জীবনী চকলেটের অ্যান্টিডোজ বানানোর ক্ষেত্রকে হেল্প করতে হবে। আর ও টাইম মেশিন সম্বন্ধে কি যেন একটা বলবে। হো আমাদের এক্ষুনি বেরোতে হবে। লিওন এবার ইতস্তত করতে থাকে। আজকে আমার ল্যাবে যেতে একটু দেরি হবে। কেন? জোনাল লিওনকে আপাদমস্তক একবার দেখে নেয়। কি ব্যাপার, তোমার সাজগোজ দেখে অন্য কিছু মনে হচ্ছে? কোথাও যাচ্ছ নাকি? সত্যিটা বলতে লিওনের খুব সংকোচ হয়। কি হলো বলো। আজকে স্পেশাল একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। লিওন মাথা নিচু করে উত্তর দেয়। আরও লাল হয়ে যাওয়া মুখটা দেখে জোনাল মুচকি হাসে। যাক, এবার তাহলে আমার সুখের দিন আসলো বলে আর অন্তত হাত পুড়িয়ে খেতে হবে না। বৌমাকে কবেই বাড়িতে নিয়ে আসছো? উফ আঙ্কেল, তুমি না, এখনো মনের কথাটা বলেই উঠতে পারিনি। এর মধ্যে বৌমা। গডের ওপর বিশ্বাস রাখো মাই চাইল্ড। গড চাইলে সব হবে। আপাতত গডের নাম নিয়ে বেরিয়ে পড়ো। আমার কাছে তুমি আমার গড। একই কথা বলছো?
ঠিকই বলছি। মম ও ড্যাডকে আমি চোখে দেখিনি। ওদের অ্যাক্সিডেন্টের পর তুমিই আমাকে মানুষ করেছো। তুমি না থাকলে আমি আজ কোথায় ভেসে যেতাম? আমার কাছে তোমার আগে কেউ না। আবেগ ঘনীভূত হয়ে জোনাল ওর ভাইপোকে বুকে টেনে নেয়। তবে ঠিক কী কারণে ও জানে না। ওর এখন লিওনকে ছাড়তেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে লিওনকে ছেড়ে দিলেই ওকে বুঝিয়ে ও চিরতরে হারিয়ে ফেলবে। নক্ষত্র গবেষণা কেন্দ্রে এসে বিতানকে দেখতে পেয়ে রাগিনীর আনন্দ যেন ধরে না। ও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঝুমার কল আসাতে একটু থেমে যায়। এই ঝুমা, আমি না তোকে কিছুক্ষণ পরে কল ব্যাক করছি, ওকে? কথাটা বলেই রাগিনী লাইনটা কেটে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে ওর ফোনে মেসেজ ঢোকে, মিস ইউ ডার্লিং। ঝুমার মেসেজ দেখে রাগিনী হাসে। পাগলি মেয়ে একটা, 3 দিন মামা বাড়ি গিয়েছে কি যায়নি, এর মধ্যে মিস ইউ মেসেজ পাঠাচ্ছে। ওকে, মিস ইউ 2, 3, 400 লিখে তার সঙ্গে অনেকগুলো লাভ ইমোজি দিয়ে ও ঝুমার ফোনে সেন্ড করে দেয়। প্রায় 5 মিনিট ধরেও এখন বিতানের পিছনে পিছনে ঘুরঘুর করে চলেছে। বিতান ওর থেকে যত বেশি দূরে যাওয়ার চেষ্টা করছে, রাগিনী তত ওর কাছাকাছি থাকছে। বিতান এখনো পর্যন্ত রাগিনীর মুখের দিকে তাকায়নি। সেদিনের ঘটনার জন্য খুবই লজ্জিত। যদিও রাগিনী এই বিষয়ে একেবারেই অনভিজ্ঞ, কিন্তু বিতান নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। সেই সময় সোহিনী যদি ওদের কাছে না এসে পৌঁছতো, তাহলে সত্যিই ওর দ্বারা বেশ বড় রকম ভুল হয়ে যেত। তবে ও একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছে না, রাগিনীর জড়িয়ে ধরাতে কেন ওর ওই রকম অনুভূতি হয়েছিল। যাকে ও ভালোই বাসে না, তার সামান্যতম স্পর্শে ওর শরীর কেন এতটা জাগ্রত হয়ে উঠেছিল। কি হলো, কিছু বলছেন না যে? দেখুন, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, আজ 15 দিনের জায়গায় 1 মাস পেরিয়ে গিয়েছে। আপনি কি কথা দিয়ে কথাটুকুও রাখতে জানেন না? রাগিনীর গলায় কিছুটা রাগ, কিছুটা অভিযোগের সুর। বিতান সেটা বুঝতে পেরেই ওকে বোঝানোর চেষ্টা করে। দেখো, এই মুহূর্তে আমি ব্যস্ত আছি, তুমি পরে এসো। না, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে টাইম মেশিনে ট্রাভেল করাচ্ছেন, আমি এখান থেকে কোথাও যাব না। আপনি দেখতে চান আমি কি করতে পারি? এই দেখুন, আমি ধর্নায় বসলাম। আরে আরে, কি মুশকিল! ওসব করে কোনো লাভ হবে না। হ্যাঁ, কোনো লাভ হবে না। চাইলে তুমি সারাদিনই কেবিনে বসে থাকতে পারো, আজ এমনিতেই আমাকে ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে হবে। তাই আপনি যদি আজ আমাকে টাইম মেশিনে ট্রাভেল না করান, তাহলে কিন্তু আমি আজীবন এখানে বসে অনশন করব, আর আমার মৃত্যু হলে তার জন্য আপনি দায়ী থাকবেন। এমন সময় জোনাল এসে ওখানে পৌঁছয়। ও রাগিনী শেষের কথাটা শুনতে পেয়েছিল। এ কি বলছো মাই চাইল্ড? এমন কথা বলে না। আর কি এমন হলো যে তুমি অনুসরণ করবে? করছে কি আর সাথে? এর পিছনে যথেষ্ট কারণ আছে। কারণটা কি বলা যাবে? অফকোর্স। রাগিনীর থেকে সবটা শুনলেন জোনাল। কিন্তু জোনাল বিতানকেই দোষারোপ করলেন। এটা কিন্তু তোমার ভারী অন্যায় বিতান। আপনি ওর কথায় সায় দিচ্ছেন? সায় না দেওয়ার কি আছে? তুমি যখন ওকে কথা দিয়েছো, তখন সেটা রাখা তোমার কর্তব্য। কিন্তু আপনি 10 থেকে 15 মিনিটের তো ব্যাপার, এটা ওকে দেওয়াই যায়। বাচ্চা মেয়ে, তাকে এত কষ্ট দেওয়াটা এটা কিন্তু উচিত নয়। ও বাচ্চা আমাদের কাছে অবশ্যই। প্লিজ প্লিজ তুমি ওর আবদারটা রাখো। আপনি কি করে এটা বলছেন? এই সময় কত কাজ আছে। সবার আগে আমাদের সঞ্জীবনী চকলেটের অ্যান্টি ডোজ বানাতে হবে। তোমার কাছে যখন সমস্ত ম্যাটেরিয়াল আছে, তখন অ্যান্টিডোজ বানানোর কাজটা 10টা মিনিট পরে শুরু করলেও তো চলবে। এই 10 মিনিটে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। আচ্ছা, আপনার কি হয়েছে একটু বলবেন? আপনিও কি ওর মতো ছেলে মানুষের কথা বলছেন নাকি? কিছু কিছু সময় ছেলে মানুষ হতে হয়। তুমি কি জানো, রাগিনীর মধ্যে আমি... জোনাল চুপ করে যায়। কি? ওর মধ্যে কি? বিতান প্রশ্ন করে। রাগিনীকে দেখলে আমার মমের কথা খুব মনে পড়ে যায়। ওর কথাবার্তার মধ্যে একটা... জোনালের চোখের কোণটা চিকচিক করে ওঠে। বিতান পরিস্থিতিটা খানিকটা সামলানোর চেষ্টা করে।
আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন একবার ওকে দেখানোই যায়। কি মজা! আপনি জানেন এই 1 মাস আমার কিভাবে কেটেছে? বিতানের মুখ থেকে কথাটা শুনেই রাগিনী একেবারে লাফিয়ে ওঠে। আমার তো খাওয়া ঘুম প্রায় উঠেই গিয়েছিল। বাসে, ট্রামে, পৃথিবীর প্রায় সমস্ত রকমের যানবাহনে আমার চড়া হয়ে গিয়েছে, কিন্তু এই টাইম মেশিনে ট্রাভেলটা যে কেমন তো হবে না, উফ, সেটা ভাবলেই আমার হার্টবিটটা দ্রুত হয়ে যাচ্ছে। ওর কথা শুনে জোনাল হাসলেও বিতান কোনো প্রতিক্রিয়াই দেখায় না। ওরা 3 জন টাইম মেশিনের ঘরের দিকে গিয়ে যায়। ঠিক তখনই জোনালের ফোনে একটি মেসেজ আসে। ফোনে চোখ রেখেও বিতানের পিছন পিছন ভিতরে ঢুকে পড়ে। বিতান টাইম মেশিনের দরজাটা খুলে রাগিনীকে প্রশ্ন করে, বলো, কত বছর পরের ভবিষ্যৎ দেখতে চাও? পরে না, আমি আগে যাব। আমি ওই মেসোজোইক যুগে যেতে চাই। হোয়াট? তুমি তো তোমার ভবিষ্যৎ দেখতে চেয়েছিলে। লিসেন, ওই ভাটের ভবিষ্যৎবাণীতে না আমি একটুও বিশ্বাসী নই। আর ইতিহাস বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। দেখুন, মেসোজোইক যুগ মানে ডাইনোসরের সময়, ওখানে গিয়ে আমি নিজের চোখে ডাইনোসর দেখতে চাই। আরে বাপরে, তোমার মতো আমার মাথা খারাপ হয়নি। তুমি তোমার ভবিষ্যৎ দেখতে চেয়েছিলে, তাই আমি রাজি হয়েছিলাম। হ্যাঁ, আমি চেয়েছিলাম, বাট এখন আমি নিজের ভবিষ্যতের বদলে এটাই দেখতে চাইছি। দেখুন, আপনি কিন্তু আমাকে টাইম মেশিনে ট্রাভেল করাবেন বলেছিলেন, কিন্তু আমি কোথায় যেতে চাই সেটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত, রাইট? শোনো, বিতান, ও যখন চাইছে তখন একবার দাও না, ওকে ওইটাই দেখিয়ে দাও না। মানেটা কি? আমাদের টাইম মেশিন কি ওর শখ পূরণ করার জন্য তৈরি হয়েছে? আজ এটা দেখতে চাইবে তো কাল অন্যটা। দেখুন, এটাই প্রথম আর এটাই শেষ। এরপর না আপনাকে আমি আর কখনো বিরক্ত করব না। আর আপনার ওই টাইম মেশিন ছাড়ুন তো, পরে আমি নিজেই একটা টাইম মেশিন বানিয়ে নেব। দেখো দেখো, একেই বলে কনফিডেন্স। ও বলছে না এটাই শেষ। প্লিজ আর না বলো না, ও যেটা চাইছে সেটা করো। আচ্ছা, আপনি কি করে ওর এই কথাটা মেনে নিতে বলছেন? আপনি কি জানেন না ওখানে গেলে যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হতে পারে? তোমাকে তবে মনে করিয়ে দিই, আমি তাহলে এখানে কি করতে আছি? কোনো বিপদ হলে তোমাদের 1 মিনিটের মাথায় এখানে ফিরিয়ে নিয়ে চলে আসবো। হোয়াট? রাগিনী ভ্রু কুঁচকে জোনালকে জিজ্ঞেস করে, কি বললেন? 1 মিনিটের মাথায় ফিরিয়ে নিয়ে আসবেন? আরে মানেটা কি? আপনি এখান থেকে বুঝবেন কি করে যে আমাদের বিপদ হয়েছে? তোমাদের ওখানে যাওয়ার পর যদি কোনো বিপদ হয় তাহলে টাইম মেশিনের বাইরের হলুদ সুইচটা জ্বলে উঠবে, সেই সঙ্গে সাইরেন বাজবে। তখনই আমি টাইম মেশিনের... জোনালের কথাটা শেষ হয় না। রাগিনী তার আগেই ইন্টারাপ্ট করে, নো, আমি মেসোজোইক যুগে না, আমি প্রাচীন প্রস্তর যুগে যেতে চাই। আমি দেখতে চাই তখনকার মানুষ কিভাবে জীবনযাপন করত। তুমি কি এটাকে তোমার মজার জিনিস পেয়েছো? যখন যেখানে খুশি ইচ্ছে হয়েছে সেখানেই যেতে চাইছো? যেতে চাইলেই আর নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি তো একবারের বেশি নিয়ে যাবেন না বলেই দিয়েছেন, তাও আবার নানান রকমের শর্ত দিয়ে। একটা টাইম মেশিন বানিয়ে আপনার বিশাল জ্ঞান বেড়ে গেছে, তাই না? আমি যদি টাইম মেশিন বানাই তাহলে দেখবেন পুরো পৃথিবীর লোককে না ফ্রিতে ট্রাভেল করাবো। যাই হোক, এটাই ফাইনাল, আমি প্রাচীন প্রস্তর যুগেই যাব। বিতানের এই মুহূর্তে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু রাগিনীর সঙ্গে অযৌক্তিক কথা বলে ও বেশি সময় নষ্ট করতে চায় না। তাই ও রাগিনীকে কোনো রকমে বোঝানোর চেষ্টা করে। এটা যেন মনে থাকে, হ্যাঁ? দ্বিতীয়বার আমাকে বিরক্ত করতে আসবে না। এখন ভিতরে এসো। ওয়েট, আমরা কতক্ষণের জন্য যাব বলুন তো? 5 মিনিটের জন্য। ঠিক আছে, চলুন। দাঁড়ান 1 মিনিট, আমি ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে আসছি। ওহ, এই মেয়ে কখনো শুধরোবে না। এর সঙ্গে বেশিক্ষণ থাকলে আমি নিজেই না পাগল হয়ে যাই। কথাগুলো মনে ভাবতে ভাবতেই মাথা ঝাঁকিয়ে বিতান টাইম মেশিনের ভিতরে প্রবেশ করে। বিতান ঢুকে যাওয়ার পরই রাগিনী জোনালকে ফিসফিসিয়ে বলে, প্লিজ, আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি না টাইমটা 15 মিনিট করে দেবেন, ওকে? আমি তো টাইম সেট করতে পারবো না মাই চাইল্ড, ওটা ভিতর থেকে করতে হবে। আমি এখান থেকে শুধুমাত্র অফ এবং অনটাই করতে পারবো। ও আচ্ছা, ভিতরে টাইম সেট না করার আগেই যদি আপনি এখান থেকে টাইম মেশিনটা অন করে দেন তাহলে কি হবে? মানে তাহলেও কি আমরা ট্রাভেল করতে পারবো?
একবার অন্য হয়ে গেলে কি টাইম সেট করা যাবে? আর আসলে আমি তো এই সিস্টেমগুলো খুব একটা জানি না। ইস, আগে থেকে যদি জেনে নিতাম কি ভালো হতো বলুন। টাইম সেট করার আগে বাইরে থেকে অন করলে সব কাজ এখান থেকেই করতে হবে, মানে এখান থেকে বন্ধ না করলে তোমরা আর ফিরতে পারবে না। কি হলো, এসো। বিতান ভিতর থেকে বিরক্তির স্বরে রাগিনীকে ডাকে। রাগিনী আবার গলার আওয়াজ নিচু করতে চায়, কিন্তু ওদিকে বিতানকেও সামাল দেয়। আসছি। উফ, দেখুন আপনি একটা কাজ করুন, হ্যাঁ, আমার ভিতরে যাওয়ার পরেই আপনি টাইম মেশিনটা অন করে দিন, তারপর 15 মিনিট পরে না হয় অফ করে দেবেন। না না না, বিতান তা শুনবে না মা, ও এমনিতেই রাজি হচ্ছিল না, তারপর আবার এই সব। আপনি ওনাকে নিয়ে একদম ভাববেন না, ওটা আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনি শুধু এদিকটা দেখে নিন, তাহলেই হবে। এরপর জোনাল কিছু বলতে চাইলে রাগিনী হাত জোড় করে নাছোড় বান্দার মতো একটা কথাই বলতে থাকে। আমি আপনার কোনো কথাই শুনবো না, প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ভিতরে যাও, 30 সেকেন্ড পর আমি টাইম মেশিন অন করে দেব, তবে ফিরে আসার পর বিতানকে শান্ত করার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, ওকে। রাগিনী হেসে মাথা নেড়ে ভিতরে ঢুকে যায়। বিতান সময় নির্ধারণ করতে গেলে ও বাধা দেয়। আপনাকে কিছু করতে হবে না, আমি প্রফেসর জোনালকে বলে এসেছি, উনি 15 মিনিট পর টাইম মেশিনটা অফ করে দেবেন। আপনি এখানে কোনো টাইম সেট করবেন না। সবসময় আমি তোমার কথা শুনে চলবো সেটা তুমি ভাবলে কি করে? আপনাকে যে শুনতেই হবে। দেখো, দেখছি তো, কবে থেকে দেখেই চলেছি আপনি কত হ্যান্ডসাম। এই তোমার সাথে কথা বলা মানে নিজের টাইম ওয়েস্ট করা। কি ভুল করে যে আমি তোমাকে কথা দিয়ে ফেলেছিলাম। একবার এটা হয়ে যাক, তারপর আমি তোমার মুখও দর্শন করব না, তুমি অন্য স্যারের কাছে পিএইচডি করবে। বিতান গজগজ করতে করতে টাইম মেশিনের সময় নির্ধারণ করতে যায়। রাগিনী ওকে হ্যাঁচকা টান মেরে আটকানোর চেষ্টা করে। বিতান রাগিনীর উপর পড়ে যায়। রাগিনী ওকে জড়িয়ে ধরে চেয়ারের উপর বসে পড়ে। হতে পারে আপনি প্রত্যেক দিন জিম করেন, কিন্তু আমার শক্তি কেউ কম ভাববেন না মশাই। 15 মিনিট একদম চুপচাপ বসে থাকুন, ফিরে এসে আপনি আমাকে জমালয়ে পাঠিয়ে দিলেও আমি কিচ্ছু বলবো না। বিতান এখন কোনো উত্তর দেওয়ার অবস্থাতে নেই। ওর সারা শরীর কাঁপছে। রাগিনীর স্পর্শ আবারও ওকে উত্তেজিত করে তুলেছে। পর মুহূর্তেই রাগিনীর শরীরেও দোলা লাগে, তবে ওর অনুভূতিটা এক্ষেত্রে অন্যরকম। টাইম মেশিন সক্রিয় হওয়ার আগে সফররত যাত্রীর মধ্যে হালকা বৈদ্যুতিক তরঙ্গ অনুভব হয়, অর্থাৎ শরীরটা কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। জোনাল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। যদি কোনো অঘটন না ঘটে তাহলেও 15 মিনিটের আগে টাইম মেশিনের কার্যকারিতা বন্ধ করতে পারবে না। 5 মিনিট কেটে যাওয়ার পরও নিশ্চিন্ত হয়ে যায়, অন্তত এরপর আর কোনো বিপদের সম্ভাবনা নেই। এমন সময় জোনালের ফোনটা বাজতে শুরু করে। মোবাইলের স্ক্রিনে নাম্বারটা দেখেই ও ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। স্যামুয়েল, তুমি কোথায়? সেই যে 1 মাস আগে ফোন করেছিলে, তারপরে আর কোনো খবর নেই। তুমি জানো তোমার জন্য আমি কতটা চিন্তিত। অপর প্রান্ত থেকে গুপ্তচর স্যামুয়েলের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসে। আমি আপনার গাড়ির সামনে অপেক্ষা করছি প্রফেসর। আপনাকে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার আছে। জাস্ট 1 মিনিট লাগবে, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যালো হ্যালো। ফোন ততক্ষণে কেটে গিয়েছে। জোনাল তো খুব সমস্যায় পড়ে যায়। টাইম মেশিনকে সক্রিয় অবস্থায় রেখে ও বাইরে কি করে যাবে? লিওন যে এখানে নেই ওর সেটা জানা। ও সঙ্গে সঙ্গে নিখিলকে কল করে। নিখিল কল রিসিভ করে জানায় যে ও বাইরেই আছে, 15 মিনিটের আগে গবেষণা কেন্দ্রে পৌঁছতে পারবে না। জোনাল মনে মনে একটু ভেবে নেয়, পার্কিং জোন থেকে ফিরে আসতে বড়জোর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। যেহেতু ভয়ের কোনো কারণ নেই, তাই টাইম মেশিনটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়াই যায়। জোনাল জানে এই ঘরের দরজা বিতানকে ছাড়া কোনোভাবেই খোলা সম্ভব নয়। এদিকে সেন্সর লাগানো দরজাও খোলা অবস্থায় রেখে যেতেও পারবে না। জোনাল কয়েক সেকেন্ড ভেবে নেয়, একবার বেরিয়ে যাওয়ার পর পুনরায় যাতে এই ঘরে প্রবেশ করতে পারে তার একটা কৌশল খুঁজতে থাকে। সামনেই হঠাৎ করে একটা স্কেল দেখতে পায়। ওটাকে দরজার মাঝখানে ঢুকিয়ে দিতে দরজাটা সম্পূর্ণ বন্ধ হয় না। ওই অবস্থায় বাইরে থেকে দরজা ঠেলে যে কারুর পক্ষে ভেতরে ঢোকা সম্ভব। এরপর গাড়ির কাছে এসে স্যামুয়েলকেও দেখতে পায় না। ওর ফোনটা আবার বেজে ওঠে। তুমি কোথায়? তুমি তো আমাকে গাড়ির সামনে থাকবে বলেছিলে। ব্রেন বেকার আমাকে পাগলা কুত্তার মতো খুঁজছে।
আমি দেওয়ালের আড়ালে লুকিয়ে আছি। আপনি নর্থের দিকে তাকালে আমাকে দেখতে পাবেন। উত্তর দিকে তাকাতেই জোনাল স্যামুয়েলকে দেখতে পায়। স্যামুয়েল ওকে হাত নেড়ে ডাকে। জোনাল দৌড়ে স্যামুয়েলের কাছে চলে যায়। হ্যালো প্রফেসর জোনাল, কেমন আছেন বলুন? স্যামুয়েলের পাশে ব্রেন বেকারকে দেখে জোনাল চমকে ওঠে। তুমি? এবারও স্যামুয়েলের দিকে তাকায়। স্যামুয়েলের শরীরে নানান জায়গায় আঘাতের চিহ্ন। তার মানে মানেটা ঠিকই ধরেছেন। বিষাক্ত সাপের গর্তে কেউ হাত দেবে অথচ সে ছবুল খাবে না, এটা তো হতে পারে না। তারপর আপনি আবার কিং কোবরার লেজে পা দিয়েছেন। আপনি খুব বড় ভুল করে ফেলেছেন প্রফেসর। আপনার সব খেল খতম। এবার আপনাকে আমি বুঝিয়ে দেব ব্রেন বেকারের পিছনে লাগলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে জোনাল ওর কথায় একটুও ভয় পায় না। ও গর্জে ওঠে। একজন দক্ষ সাপুরে জানে সাপের লেজে পা দিয়েও কিভাবে তাকে কাবু করতে হয়। তুমি আমার এখানে এসে আমাকেই হুমকি দিচ্ছ? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। সেই সুযোগটা আপনি আর পাবেন না প্রফেসর। ব্রেন বেকার জোনালের নাকের সামনে ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। জোনালের অচৈতন্য শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে। বহুদিনের জমে থাকা প্রচন্ড আক্রোশে ব্রেন বেকার ওর মুখে জোরে একটা লাথি মারে। সঙ্গে সঙ্গে জোনালের নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। তারপর ব্রেন একটা লোহার রড বের করে ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। কিছুক্ষণের জন্য জোনালের সমস্ত জামাকাপড় রক্তে ভিজে যায়। ব্রেন বেকার কপালের ঘামটা মুছে জোনালের রক্তাক্ত মুখটা দেখে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। বেশ কিছুক্ষণ পর ওর হাসি বন্ধ হয়। আরে পৃথিবী থেকে আরেকজন বৈজ্ঞানিক রহস্যজনকভাবে উধাও হয়ে গেল। এখানকার সিসিটিভি ফুটেজগুলো কোনো কাজের না। ব্রেন বেকার এবার ওর লোকেদের নির্দেশ দেয়। দেরি করাটা ঠিক হবে না। চলো এবার ওর শরীরটাকে গাড়িতে তোলো। স্যামুয়েলের কি হবে? ওর ছেলে ওয়েবার ওকে প্রশ্ন করে। আপাতত আমাদের সঙ্গে নিয়ে চলো। বাঘগুলো অনেকদিন মানুষের মাংস খায়নি। দরজার মাঝ বরাবর স্কেল দেখে নিখিলের কপালে হালকা ভাঁজ পড়ে যায়। গো গো শব্দ শুনে ও বুঝতে পারে টাইম মেশিনে কেউ সফর করছে। ভেতরে ঢোকার আগে বাইরে থেকে ও স্কেলটা টেনে নেয়। তার ফলে দরজাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দরজার উপরে থাকা বোতামগুলো টিপে ওর জানা সেই আগের পাসওয়ার্ডগুলো ও দেয়, কিন্তু দরজা খোলে না। প্রচণ্ড অবাক হয়ে যায় ও। বার কতক আরও চেষ্টা করে, আর তারপরেও যখন দরজা খোলে না তখন ও জোনালের ফোনে কল করে। রিং হয়ে দুবার কল কেটে যায়। পরের বার রিসিভ হতেই ও ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি ভিতরে আছেন? আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। এতবার পাসওয়ার্ড দিলাম, কিছুতেই দরজা খুলছে না। আচ্ছা, আপনারা কি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন? কিসের পাসওয়ার্ড? আমাদের টাইম মেশিন যে রুমে রাখা আছে সেই রুমের পাসওয়ার্ড। ব্যাস নীরবতা। কয়েক সেকেন্ড দুপ্রান্তের ব্যক্তি চুপ থাকে। হ্যালো, আরে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। প্রয়োজনে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি। শোনো, আমি এক জায়গায় ফেঁসে গিয়েছি, আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবে? জোনালের কণ্ঠস্বরে একটা অস্বাভাবিকতা অনুভব করেছিল নিখিল, তবে সেটাকেও খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু আপনি তো আমাকে একটু আগে ফোন করে এখানে আসতে বললেন। এর মধ্যে আবার কোথায় চলে গিয়েছেন? আর টাইম মেশিনটাও চলছে। লিওন এখন বাইরে আছে, ডক্টর মৃণালও দেশে নেই। বিধান স্যার কি তবে টাইম মেশিনে একাই আছে নাকি? কিন্তু এটা তো
তুমি মাঝে মাঝে এত প্রশ্ন করো যে আমার মাথা খারাপ হয়ে যায়। আমাকে কি এখান থেকে নিয়ে যাবে, নাহলে আমি অন্য ব্যবস্থা করব। জোনালের এমন অস্থির রূঢ় কণ্ঠস্বর শুনে নিখিল রীতিমতো আশ্চর্য হয়ে যায়। ও দৃষ্টিকোণ থেকে জোনালের মতো শান্তশিষ্ট মানুষ আর তো দুটো হয় না। সব অবস্থাতেই ও জোনালকে স্থির থাকতে দেখেছে। ওর এবার মনে হতে থাকে জোনাল বোধহয় বড় সড়ো কোনো সমস্যায় পড়েছে। ও তাড়াতাড়ি উঠে পড়ে, প্রশ্ন করে, আমি যাচ্ছি। কোথায় যেতে হবে বলুন? লিওন অনেকক্ষণ থেকে অন্নপূর্ণা রেস্টুরেন্টে শারিন্দার জন্য অপেক্ষা করছে, কিন্তু শারিন্দার আসার কোনো নামই নেই। একটা সময় বাধ্য হয়েই ও শারিন্দাকে কল করে। কোথায় আপনি? সরি, আসলে ব্যক্তিগত একটু সমস্যার কারণে আমি যেতে পারছি না। আপনি আপনি যেখানে আসবেন না সেটা তো আমাকে ফোন করে বলতে পারতেন। আসলে আজ যে আপনি আমাকে অন্নপূর্ণা রেস্টুরেন্টে ডেকেছিলেন, আমার না বিষয়টা মাথা থেকে উড়েই গিয়েছিল। সরি, আমার বোঝা উচিত ছিল আমার মতো ফালতু লোকের জন্য আপনার কাছে টাইম নেই। ইমা, ছি, আপনি এটা কি কথা বলছেন? আসলে পর্দার হঠাৎ বিয়ে হওয়ার কারণে আমরা সকলে একটু ব্যস্ত হয়ে পড়েছি। এই কথা শুনে লিওন প্রচন্ড অবাক হয়ে যায়। ও অবাক হয়ে বলে ওঠে, স্যার বিয়ে করেছেন? আমরা তো কিছু জানি না। না মানে আসলে মোহিনীদের বাবা তো মারা গিয়েছেন, তাই হঠাৎ করেই বিয়েটা হয়েছে। বিয়ে করার সময় পর্দা আমাদেরও কিছু জানায়নি। ইস, আমি তো জানতামই না। এখন মোহিনী ম্যাডাম কেমন আছেন? মোটামুটি ভালোই আছে। এখন বলুন তো, আমার উপর আপনার রাগ কমেছে? আপনার উপর যে আমি রাগ করেছি সেটা জানলেন কি করে? ওই যে আপনার গলাটা শুনে। আচ্ছা, আপনি কি জন্য আমাকে ডেকেছিলেন সেটা বললেন না তো? দেখা হলে বলবো। ততদিনে যে আমার হার্ট ফেলটাই হয়ে যাবে। প্লিজ এক্ষুনি বলুন। সন্ধে পর্যন্ত হার্ট নিশ্চয়ই সুস্থ থাকবে। আর সন্ধেবেলাতে আমি আপনাদের বাড়ি যাচ্ছি। মোহিনী ম্যাডামের সঙ্গেও আমার একটু দেখা করা উচিত। কিন্তু আজকে সন্ধ্যায় তো আমরা কেউ বাড়িতে থাকবো না। কোথায় যাবেন? বর্দা কোথাও একটা নিয়ে যাবে বলেছে, সারপ্রাইজ। ওকে, তাহলে কাল দেখা হবে। আচ্ছা, তবে তাই হোক। এখন ফোনটা রাখি, কেমন? লিওন হ্যাঁ বলার আগেই শারিন্দা লাইনটা কেটে দেয়। বিতান যে বিয়ে করেছে সেটা ভেবে লিওন মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। নিজের ব্যাপারটা বলতে আর অতটা সংকোচ হবে না। শারিন্দাকে বউ বেশে ভাবতেই ওর শরীরে হালকা শিহরণ খেলে যায়। আবেগে ভেসে ও রাস্তায় নেমে পড়েছে সেটা যে ওর খেয়ালই নেই। একটা লরি খুব জোরে সামনের দিকে ছুটে আসছিল। হঠাৎ মানুষ এসে যাওয়াতে ড্রাইভার জোরে ব্রেক বসে, কিন্তু ততক্ষণে যাও ঘটনা ঘটার তা ঘটে গিয়েছে। চারিদিক থেকে অনেক লোক ছুটে আসে। হঠাৎ ঘটে যাওয়া ভয়ঙ্কর দৃশ্য দেখার পর ওখানে উপস্থিত সকলের চোখ মুখ কুঁচকে যায়। লিওনের বিভৎস মুখের দিকে চেয়ে থাকার ক্ষমতা যেন ওদের কারোর নেই। এই বছরের আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সভাটি ভারতের ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে চলেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, কেমব্রিজ ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো, এগুলো ছাড়াও বিশ্বের নামি দামি প্রায় সমস্ত গবেষণা কেন্দ্রগুলি থেকে বিভিন্ন বৈজ্ঞানিক এই সম্মেলনে অংশ নিয়েছে। আজ সকাল থেকেই ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বাইরে ভিড় উপচে পড়ছে। বিভিন্ন খবরের চ্যানেলগুলির সাংবাদিকদের মধ্যে যেন একটু বেশি উত্তেজনা আর প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। উপস্থিত বিজ্ঞানীদের মধ্যে সকলের আকর্ষণ হলো অধ্যাপক ব্রেন বেকার। বিগত বেশ কয়েক বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের তালিকা অনুসারে প্রথম স্থানে তার নামটি জ্বলজ্বল করছে। এই বছর আবার তার আবিষ্কৃত রকেট টিউবটি বিজ্ঞান মহলে তুমুল সাড়া ফেলেছে। ভাবা যায়, একটা সময় মানুষের কাছে ফোনই ছিল না। পরবর্তীকালে বেতার তরঙ্গের মাধ্যমে মানুষের কণ্ঠস্বর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। ভিডিও কলের সাহায্যে মানুষ বুঝতেই পারে না যে সে তার প্রিয়জনের থেকে দূরে আছে। তবে বর্তমান যুগে যা কিছু আছে
সেগুলো কি আগে থেকে কোনো সাধারণ মানুষ ভাবতে পেরেছিল? না, বছরের পর বছর ধরে বিভিন্ন বৈজ্ঞানিকরা এই বিষয়গুলো নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছে, আর তাদের দীর্ঘদিনের চিন্তাভাবনা এবং পরিশ্রমের ফলস্বরূপ আজকের এই যুগ। এই যে আধুনিক যুগে বিজ্ঞানের সাহায্যে মানুষ ভার্চুয়াল ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, কখনো কি এটাও সম্ভব হবে যে মানুষ সশরীরেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারবে? বেতার তরঙ্গ যদি মানুষের কণ্ঠস্বরকে প্রেরণ করতে পারে, তবে কণ্ঠস্বরের অধিকারী সেই মানুষটিকে কেন নয়? এই বিষয়টাই ব্রেন বেকারকে ভাবিয়ে তোলে। যদিও তারের মাধ্যমে মানুষকে প্রেরণ করা সম্ভব নয়, তবে এমন কোনো যন্ত্র আবিষ্কার করাই যায় যেটা হবে বেতার তরঙ্গের মতোই দ্রুত গতিসম্পন্ন। দীর্ঘ 40 বছর চেষ্টা চালিয়ে অবশেষে ব্রেন বেকার মানুষ প্রেরণের যন্ত্র অর্থাৎ এই রকেট টিউবটি তৈরি করতে পেরেছে। প্রতি বছর বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি থেকে 100টিরও বেশি রকেট মহাকাশে পাঠানো হয়। রকেটগুলো মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে প্রচণ্ড গতিতে তার নির্ধারিত বিশেষ ক্ষেত্রের দিকে ছুটে চলেছে, কিন্তু আজ পর্যন্ত ভূতলের সমান্তরালে ওই গতিতে কোনো রকেট যায়নি। যদি রকেটের গতিবেগকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ধরে রেখে ভূতলের সমান্তরালে চালনা করা যায়, তবে বিষয়টা কেমন হবে? যেখানে উড়োজাহাজ 10,000 কিলোমিটার পথ অতিক্রম করতে 12 থেকে 14 ঘন্টা সময় নেয়, সেখানে এই রকেট টিউবের সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। তবে এই রকেট টিউবগুলোকে চালিত করার জন্য একটা রকেট স্টেশন প্রয়োজন, কিন্তু ব্রেন বেকারের একার পক্ষে এটি তৈরি করা সম্ভব হবে না। যে জায়গায় রকেট স্টেশনটা তৈরি হবে সেই দেশের সরকারের অনুমতি বা সাহায্যের প্রয়োজন। অবশ্য ব্রেন বেকারের এই প্রস্তাবে কোনো দেশই আপত্তি করেনি, বরং তারা বেশ খুশিই হয়েছে। এখনো পর্যন্ত মোট 20টি উন্নয়নশীল দেশে রকেট টিউব যাতায়াতের সংযোগ স্থাপন করা গিয়েছে। এই রকেট টিউবগুলি যাতে সুরক্ষিতভাবে ওই সব জায়গায় পৌঁছে যেতে পারে, তার জন্য প্রতি 2000 কিলোমিটার অন্তর ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় একটি করে রকেট স্টেশন তৈরি করা হয়েছে। প্রতিটি স্টেশনে উচ্চমানের সেন্সরযুক্ত টাওয়ার লাগানো আছে এবং রকেট স্টেশন থেকে যাত্রীদের নিচে নামানোর জন্য গ্যাস বালুন, প্যারাশুট, বিভিন্ন রকমের লাইফ জ্যাকেট রয়েছে। তবে এক্ষেত্রে একটা অসুবিধাও আছে। এই রকেট টিউবগুলো আয়তনে বেশ ছোট। অনেক চেষ্টা করেও এগুলোকে বড় করা সম্ভব হয়নি। বড় করতে গেলেই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পর সেগুলো বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সব দিকটা সামঞ্জস্য রেখেই একটি নির্দিষ্ট আয়তনের রকেট টিউবগুলোকেই বেছে নেওয়া হয়েছে, যেগুলোতে একসঙ্গে 25 থেকে 30 জন যাত্রী নিয়ে যাওয়া সম্ভব। আজকের সম্মেলনে প্রথম বক্তৃতা রাখে অক্সফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য ক্যাথল ডাউড স্মিথ। ওর বক্তৃতা শেষে নিজের প্রজেক্টের ডেমনস্ট্রেশন ছাড়াও বিভিন্ন সাংবাদিকের নানা রকম প্রশ্নের উত্তর দেয়। তারপরেই আসে ব্রেন বেকার। ব্রেন বেকার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করার জন্য মুখিয়ে ওঠে। ও হাত তুলে সকলকেই আশ্বস্ত করে যে বক্তব্য শেষে সমস্ত প্রশ্নেরই উত্তর দেবে। টানা আধ ঘন্টা বক্তৃতা দেওয়ার পর ব্রেন বেকার সাংবাদিকদের প্রশ্ন করার অনুমতি দেয়। প্রথম প্রশ্ন করে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সাংবাদিক লুথার ডেনিস। তার প্রশ্ন হলো, ব্রেন বেকারের বয়স সত্যিই কি 125? ব্রেন বেকার মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালে এটা কি করে সম্ভব জিজ্ঞাসা করাতে ব্রেন বেকার বলে যে এটা সম্ভব হয়েছে তার আবিষ্কৃত সঞ্জীবনী চকলেট খেয়ে। এই চকলেটের গুণ হলো যে এটি খাবে তার বয়স 100 বছরের জন্য থেমে যাবে। আজ থেকে 75 বছর আগে ও এই চকলেটটি তৈরি করেছিল। ওর কথা শুনে তো লুথারের ভ্রু কুঁচকে যায়। পরবর্তী প্রশ্নটি ও অত্যন্ত বিস্ময়ের সঙ্গে করেছিল। ব্রেন বেকার এত ভালো একটা জিনিস আবিষ্কার করেছে, অথচ সেটা প্রকাশ্যে আনেনি কেন? আর এখন কি ও সেই চকলেট তৈরি করতে পারবে? এ কথা শুনে ব্রেন বেকার একটু চুপ করে থাকে, আর তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, তার সঞ্জীবনী চকলেটের ফর্মুলাটি চুরি হয়ে গিয়েছে। অবশ্য চেষ্টা করলে যে পুনরায় বানাতে সে পারবে না এমনটা নয়, কিন্তু ও সেটা আর করবে না। কেন করবে না? তার উত্তরও একটা দেয় ব্রেন বেকার। সঞ্জীবনী চকলেট অত্যন্ত হাই প্রোটিনযুক্ত, যা সবার শরীরে শ্যুট করে না। এই চকলেটের জন্য একসময় সে তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। আজ থেকে
75 বছর আগে সঞ্জীবনী চকলেট মোট 3 জন খেয়েছিল। ও আর ওর সহকর্মী নিখিলের শরীরে এটা ঠিকঠাক কাজ করলেও অধ্যাপক জোনাল সেটা সহ্য করতে পারেনি। জোনালের হৃৎপিণ্ড দুর্বল থাকার কারণে চকলেট খাওয়ার 10 মিনিটের মধ্যেই ও মারা যায়। তারপর থেকেই নাকি সঞ্জীবনী চকলেটের প্রতি ব্রেন বেকারের আর কোনো আগ্রহ নেই। যে জিনিস মানুষের প্রাণ বাঁচানোর সঙ্গে প্রাণ কেড়েও নেয় সেই জিনিস না রাখাই ভালো বলেই উনি মনে করেন। এমন সময় পাশ থেকে এনডিটিভি চ্যানেলের সাংবাদিক রামেশ্বর পাল ব্রেন বেকারের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। তার প্রশ্নটি হলো, এই চকলেটের ফর্মুলাটা চুরি করলো কে? ব্রেন বেকার রামেশ্বরকে আপাদমস্তক ভালো করে দেখে নেয়। তারপর গম্ভীর এবং বিদ্রুপের সঙ্গে রামেশ্বরকেই বিভিন্ন প্রশ্ন করে, যেমন রামেশ্বর পাল কতদিন সাংবাদিকের কাজ করছেন, ওর বয়স কত, ও কি ব্রেন বেকারের সম্পর্কিত অতীতের কোনো খবর রাখে না, যদি রাখতো তাহলে জানতো এই ফর্মুলা কে চুরি করেছিল, বিতান সেনের নামে প্রকাশিত বইগুলো কেন প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার কারণটাও কি ওর জানা নেই। রামেশ্বর যেন এক্ষুনি ইন্টারনেট খুলে বিজ্ঞান বিষয়ক যে কোনো একটা প্রবন্ধ পড়ে নেয়, তাহলে সব উত্তর পেয়ে যাবে। কিছুটা না জেনে এই রকম একটা সম্মেলনে প্রশ্ন করতে আসা ওর একেবারেই উচিত হয়নি। ব্রেন বেকারের কথা শুনে রামেশ্বর মাথা নিচু করে নেয়। এরপর CNN ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলের সাংবাদিক ট্রাইলার অত্যন্ত বিনয়ের সঙ্গে ওকে প্রশ্ন করে, ব্রেন বেকারের চুরি হয়ে যাওয়া ফর্মুলাগুলো কিভাবে বিতান সেনের কাছ থেকে পুনরুদ্ধার করা যায়। ব্রেন বেকার যেন এই প্রশ্নেরই অপেক্ষা করছিল। এবারও বেশ মোলায়েম গলায় বলে, এই বিষয়ে তার বন্ধু ডক্টর মৃণাল তাকে সাহায্য করেছিল। এত বছর ধরে বিতান সেন সবাইকে ভয় দেখিয়ে অন্যের ফর্মুলা নিজের নামে চালাচ্ছিলেন। ওরা ছোটোখাটো বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু তাদের তৈরি টাইম মেশিনটি যখন বিতান সেন একার নামে করতে চেয়েছিল তখন সেটা ওরা কেউ মেনে নিতে পারেনি। একদিন রাতে বিতান সেন ওদের তৈরি টাইম মেশিনটি নষ্ট করে ওর সমস্ত ফর্মুলা চুরি করে পালাচ্ছিল, কিন্তু তার ভাগ্য খারাপ থাকায় ও মৃণালের হাতে ধরা পড়ে যায়। চাপে পড়ে বিতান সেন সঞ্জীবনী চকলেটের ফর্মুলাটি বাদে অন্যান্য ফর্মুলাগুলো ফেরত দিয়েছিল। আর সঞ্জীবনী চকলেটের ফর্মুলাটি চুরি করার সময় ভুলবশত তাতে অ্যাসিড ঢেলে ফেলেছিল, তাই ওটা নষ্ট হয়ে যায়। ওই ঘটনার পর তারা আর বিতান সেনকে হালকাভাবে নেয়নি। ওরা ওই দিনই বিতান সেনের নামে পুলিশে অভিযোগ করেছিল, কিন্তু বিতান সেন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। সেই রাতেই ডক্টর মৃণাল খুন হয়, তাই ওদের সবার ধারণা বিতানই এই খুনটি করেছিল। তারপর বেশ কিছুদিন কেটেও যায়, সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওর সহকর্মী নিখিল একটু আধ্যাত্মিক ভাবনা চিন্তার মানুষ, মাঝে মাঝে গঙ্গা স্নানে যায়। একদিন গঙ্গার তীরে ও বিতানকে ঘোরাঘুরি করতে দেখেছিল। সঙ্গে সঙ্গেই নিখিল পুলিশকে ফোন করে। পুলিশ কিছুক্ষণের মধ্যেই গঙ্গার ঘাটে চলে আসে। পুলিশ দেখেই বিতান সেন জলে ঝাঁপ দেয়, আর সেই সময় গঙ্গায় জোয়ার থাকার কারণে অনেক গভীরে তলিয়ে যায়। পরে ডুবুরি দিয়েও ওর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বিতান সেনের মৃত্যুর পর আসল রহস্যটা সকলের সামনে আসে। বিতান ছিল একজন বড় মাপের মাফিয়া। ওর ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি। ভালো করে তদন্ত করতেই জানা যায় ওর আবিষ্কৃত সমস্ত জিনিসই অন্যের ফর্মুলা চুরি করে বানানো। এর পরের প্রশ্নে ব্রেন বেকার প্রচণ্ড রেগে যায়। এই প্রশ্নটি করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল নিউজ চ্যানেলের সাংবাদিক অতুল রায়। অতুল বলেছিল ও নাকি গোপন সূত্রে খবর পেয়েছে অধ্যাপক বিতান সেন বেঁচে আছে এবং তার এই নিরুদ্দেশ হওয়ার পিছনে ব্রেন বেকারের হাত রয়েছে। শুধু তাই নয়, ব্রেন বেকারই নাকি বিতান সেনের নামে মিথ্যে অভিযোগ এনে ওর সমস্ত ফর্মুলা নিজের নামে করে নিয়েছে। ব্রেন বেকারের রাগ দেখে পর মুহূর্তেই অতুল একদম চুপ করে যায়। শুধু ব্রেন বেকারই নন, ওই সম্মেলনে উপস্থিত সমস্ত সদস্যবৃন্দ অতুলের ওপর রাগে ফেটে পড়ে। একজন সামান্য সাংবাদিক হয়ে ওর সাহস কী করে হয় একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিককে অপমান করার? বাধ্য হয়েই অতুল সবার সামনে একটি চিঠি তুলে ধরে। এই চিঠিটি ও সপ্তাহখানেক আগে ওর বাড়ির ডাক বাক্সতে পেয়েছিল। ব্রেন বেকারের দেহরক্ষী চিঠিটা জোরে জোরে পড়তে সকলেই ভীষণ আশ্চর্য হয়ে যায়। ওই চিঠিতে ব্রেন বেকারের বিরুদ্ধে নানান রকম তথ্য দেওয়া আছে। ব্রেন বেকার দেহরক্ষীর হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে সকলের সামনে ছিঁড়ে ফেলে। তারপর গভীর দুঃখের সঙ্গে বলে, কিছু মানুষ যে তাকে হিংসে করে সেই খবর ওর কানে টুকটাক এসেছে, কিন্তু প্রকাশ্যে যে এইভাবে অপমান করবে এটা ওর জানা ছিল না। যে দেশের হয়েও কাজ করছে সেই দেশের মানুষই ওর পিঠে ছুরি বসাচ্ছে। এরকম করলে ওর পক্ষে ভারতবর্ষে থাকাই মুশকিল হয়ে যাবে।
ভারত সরকার যদি ওর এই অপমানের বদলা না নেয় তাহলে ও সত্যি সত্যিই দেশ ছেড়ে চলে যাবে। এরপর ব্রেন বেকার শুধু মঞ্চ থেকেই নয়, কনফারেন্স হল থেকেও বেরিয়ে যায়। নিজের কেবিনে ঢুকে মাথায় হাত দিয়ে বসে পড়ে ব্রেন বেকার। ওর এখন একটাই চিন্তা, কে পাঠাতে পারে চিঠিটা। নিখিল ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্রেন যখন মাথায় হাত দিয়ে বসে থাকে তখন কেউ ওকে ভয়ে কোনো প্রশ্ন করে না। হঠাৎই কিছু একটা মনে পড়তেই ব্রেন প্রায় লাফিয়ে ওঠে। নিখিল, আমাদের এখনই ক্লিভল্যান্ড ক্লিনিকে যেতে হবে। নিখিল ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। এটা লিওনের কাজ, ওখানে নেই। সেটা কিভাবে সম্ভব? নিখিলের চোখ আগের থেকেও বড় হয়ে যায়। আমার মনে হচ্ছে ডক্টর থমাস আমাদের মিথ্যে বলেছেন। কিন্তু আমাদের মিথ্যে বলুন কেন? ওনার এখানে কি লাভ? ব্রেন বেকার উত্তেজিত হয়ে টেবিল চাপড়ায়। আমি শিওর এর মধ্যে কিছু ঘোটালা আছে। যতক্ষণ না সত্যিটা উদ্ধার করতে পারছি আমার শান্তি নেই। সেই জন্য আমাকে ক্লিভল্যান্ড ক্লিনিকে যেতেই হবে। নিখিল কয়েক সেকেন্ড চুপ করে যায়, তারপর কাঁপা কাঁপা গলায় তাকে উপদেশ দেয়। এখানে থেকেও তো সত্যিটা বের করা যায়। কি দরকার অতটা সময় নষ্ট করে আমেরিকা যাওয়ার? তুমি বোধহয় ভুলে যাচ্ছ রকেট টিউবে আমেরিকা যেতে আমাদের কতটা সময় লাগবে। তা ঠিক, কিন্তু আমার মনে হয় সবার আগে আমাদের এই সাংবাদিকের সঙ্গে আলাদাভাবে কথা বলা উচিত। সত্যি ওটা লেটার বক্স থেকে পেয়েছে কি? এর মধ্যে থমাস তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। ব্রেন বেকার মনে মনে একটু চিন্তা করে নেয়, আর তারপর গম্ভীরভাবে মাথা নেড়ে সম্মতি জানায়। তুমি ঠিক বলেছ, সবার আগে ওই সাংবাদিকের ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত। ওর সাহস কি করে হয় সবার সামনে আমাকে এই ধরনের প্রশ্ন করার? অতুলকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় ও একদম সত্যি কথা বলছে। কালো পোশাক পরিহিত এক ব্যক্তি মুখে মুখোশ পরে অতুলের বাড়ির ডাকবক্সে একটা চিঠি ফেলেছিল। তারপর রাস্তার অন্যান্য সিসিটিভি ফুটেজ ধরে ওই ব্যক্তির সন্ধান চালানো হয়। দেখা যায় ব্যক্তিটি গঙ্গার ঘাটে এসে অন্য লোকের সঙ্গে মিশে গিয়েছে। আসলে ওই দিন ছিল ছট পুজো, তাই গঙ্গার ঘাটে প্রচুর ভিড়। সবাই মা গঙ্গাকে প্রণাম করে ভক্তি ভরে ডুব দিচ্ছিল। ঘাটের একদিকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় কালো পোশাক পরিহিত ব্যক্তিটি প্রণাম করে জলের মধ্যে ডুব দেয়, আর তারপরই ওই পোশাকের কোনো ব্যক্তিকে আর জল থেকে উঠে আসতে দেখা যায় না। এখান থেকে কোনো তথ্য জোগাড় করতে না পেরে ব্রেন বেকার সঙ্গে সঙ্গেই আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ক্লিভল্যান্ড ক্লিনিকে ঢুকে থমাসের সঙ্গে দেখা করে। থমাসের বক্তব্য শুনে প্রচণ্ড অবাক হয়ে যায়। বিভিন্ন ডাক্তার মিলে এত বছর চেষ্টা করে যার শরীরে এতটুকু সাড়া জাগাতে পারেনি, সে কি করে এইসব কাজ করতে পারে? ওদের ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য থমাস আইসিইউতে আসে। ব্রেন বেকারের সন্দেহ কিছুতেই কাটে না। ও হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজ থেকে ৭৫ বছর আগে যত সিসিটিভি ফুটেজ আছে সব দেখতে চায়। শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হওয়ার সুবাদে ওরেই আবদার হাসি মুখে মেনেও নেওয়া হয়। ডক্টর থমাসের আগে ডক্টর লুইসের আগে আরন ডুফি, তারও আগে জেমস উইলসন এই রোগীর তত্ত্বাবধানে ছিল। জেমস উইলসনই আসল গণ্ডগোলটি করে গিয়েছে। যে মানুষটির খোঁজে ব্রেন বেকার এখানে এসেছে তাকে ৬৫ বছর আগে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে অন্য একজন কোমাচ্ছন্ন ব্যক্তিকে প্লাস্টিক সার্জারি এবং বিভিন্ন ওষুধের সাহায্যে কিছুটা বয়সের তারতম্য ঘটিয়ে সেই জায়গায় রেখে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আগের কোমাচ্ছন্ন ব্যক্তিটি নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। যার সঙ্গে যাচ্ছে সে প্রায় ৬ ফুট উচ্চতা সম্পন্ন ব্যক্তি, কিন্তু তার পরনে আছে কালো রঙের বোরখা। ওই সময় আমেরিকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে যে উড়োজাহাজে চড়ে ওরা ভারতে এসেছিল সেই সময়ের কলকাতা এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ দেখে ওদের খুঁজে বের করা হয়। তবে এবারে একজন নয়, দুজন লোকই বোরখা পরিধান করে আছে। বোরখা পরে থাকা মানুষগুলো এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা গঙ্গার ঘাটে চলে আসে। সেদিনও ছিল ছট পুজো। ওখান থেকে যে কি করে ওই বোরখা পরিহিত মানুষগুলো কোথায় উধাও হয়ে গেল তার কোনো খোঁজ পাওয়া যায় না। ব্যর্থ আক্রোশে ব্রেন বেকার ফেটে পড়ে। সব পাপ কি এই গঙ্গার জলে ধুয়ে যায়? এই জঘন্য নদীটার জন্য আমি শত্রুদের খুঁজে পেলাম না, আর বলিহারি সব ভারতীয়দের কোনো একটা ছুতো নিয়ে এদের পুজো অর্চনার শেষ নেই। মাঝে মাঝে ইচ্ছে করে সমস্ত ভারতবাসীকে জুতোর তলায় পিষে মারি। তবে যদি ওদের মাথা থেকে এইসবের ভূত নামে,
এখন ওদের আমি খুঁজে পাবো কি করে? ওদের মধ্যে একটা লোক যে লিওন সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু বাকি একজনকে। হঠাৎই ব্রেন বেকারের কিছু একটা মনে পড়ে যায়। ও উত্তেজিত হয়ে পড়ে। নিখিল, আমাদের এক্ষুনি আন্দামানে যেতে হবে। এরপর নিখিল কিছু প্রশ্ন করার আগেই ব্রেন বেকার কাকে যেন একটা কল করে। তারপর রকেট টিউবের সাহায্যে চোখের পলক ফেলতে না ফেলতেই আন্দামানে পৌঁছে যায়। এখানে ওর বানানো একটা অন্ধকূপ রয়েছে। আজ থেকে ৭৫ বছর আগে ডক্টর মৃণালকে সেই জায়গাতেই নিক্ষেপ করা হয়েছিল। ব্রেন ব্রেকার তার খোঁজেই এখানে এসেছে। অন্ধকূপের ভিতরে নেমে ওর কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। ওখান থেকে একটা সুড়ঙ্গ পথ শুরু হয়ে খোলা আকাশের নিচে শেষ হয়েছে। আর এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে ডক্টর মৃণাল এই পথ দিয়েই পালিয়েছে। ব্রেন বেকার মাটির উপর কয়েকটা জোরে জোরে লাথি মারে, কিন্তু কিছুতেই ও ওর অনিয়ন্ত্রিত রাগটাকে আয়ত্তে আনতে পারে না। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা? ও নিজের ডান হাত দিয়ে বাম হাতের তালুতে ঘুষি মারে। নিজের বোকামির জন্যই এখন আমার প্রচন্ড রাগ হচ্ছে। ওই আদিবাসীর বাচ্চাটাকে আন্ডারওয়ার্ল্ড ল্যাবের মধ্যে আটকে রাখলাম না কেন? নিজের কাজের রিলেটেড নয় বলে ওকে আমি এখানে রেখে গিয়েছিলাম। বুঝতে পারিনি ও এত বুদ্ধি রাখে। ও এবার রাগে নিজের দাঁতেই দাঁত ঘষে। মৃণাল, তুই এটা একদম ঠিক কাজ করিসনি। ভেবেছিস এই সব করে তোরা আমার হাত থেকে বেঁচে যাবি। আগুন নিয়ে খেলতে চাইছিস, ভুলে গিয়েছিস আগুনের সামনে যে আসে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আমার বিরুদ্ধে তোর অনেক প্ল্যান করা হয়ে গিয়েছে। এবার তোর প্ল্যানে যদি আমি না তোকেই মেরেছি, তবে আমার নামও প্রফেসর ব্রেন বেকার নয়। নিখিল এতক্ষণ পর্যন্ত একটা কথাও বলেনি। এবার ওর সামান্য গলা খাকারি দেয়। স্যার, প্লিজ আপনি একটু শান্ত হন। আমার মনে হচ্ছে এই কাজটা ওদের নয়। ব্রেন বেকার ওর দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। কি বলতে চাইছো? তোমার সাহস কি করে হয় ওদের হয়ে কথা বলার? আমি ওদের হয়ে কথা বলছি না স্যার। প্রফেট মানে জোনাল আপনার অভিসন্ধির কথা আমাদের সবার আগেই বলেছিল। ডক্টর মৃণাল ওর খুব কাছের লোক ছিল, আর লিওন তো আরও কাছের। কেউ না জানলে ওরা জানে জোনাল জীবিত। তাছাড়া ওরা তো ওখান থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছে। আক্রমণ করার হলে সেটা আগেই করতো, এত বছর চুপ করে থাকতো না। ওরা সবটাই প্ল্যান কষে করেছে। আমার চোখে ধুলো দিয়ে ওরা যেভাবে গায়েব হয়ে গিয়েছে তাতে যে ওদের কোনো উদ্দেশ্য নেই সেটা তুমি কি করে বলতে পারো? তুমি আরে নিখিল গভীর দীর্ঘশ্বাস ফেলে ওর কথার মাঝখানেই বলে ওঠে, স্বাধীনভাবে বাঁচতে কেনা চায় বলুন? যতই হোক ওরা অনেক কষ্ট পাচ্ছিল। ওরা জানে আপনি যদি ওদের বর্তমান ঠিকানা খুঁজে পান তাহলে আবার ওদের বন্দি করবেন। তো আমার মনে হচ্ছে সুস্থভাবে বাঁচার জন্য ওরা এই পদ্ধতি বেছে নিয়েছে। আপনাকে আক্রমণ করার উদ্দেশ্য ওদের নেই। তাহলে এই চিঠিটা? সেটাই তো বলছি স্যার। ওরা যদি পিছন থেকেই আক্রমণ করতো তাহলে এইভাবে প্রকাশ্যে চিঠি দেওয়ার মানেটা কি? সিম্পল, সত্যিটা সবার সামনে নিয়ে এসে আমাকে ফাঁসাতে চাইছে। ওরা এত বড় ভুল করবে না। আপনার ক্ষমতা কারোর অজানা নয়। ওরা এটা ভালো করেই জানে আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ এখন আর কাজে লাগবে না। না, যদি বিতান সেন কোনোদিন সশরীরে ফিরে আসে তাহলেও না হয় একটা কথা ছিল, কিন্তু বিতান সেন তারই তৈরি টাইম মেশিনে চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। ব্রেন বেকার কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তেজিত হয়ে পড়লেন। এটাও তো হতে পারে ওরা হয়তো বিতান সেনকে ওখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে, তারপর আমার সত্যিটা সবার সামনে ফাঁস করতে চাইছে। সেটা তো আরও সম্ভব নয়। সোনালের কথা অনুসারে ওই দরজার পাসওয়ার্ড বিতান সেনের রেটিনা দিয়েই তৈরি হয়েছিল। ওই দরজা খোলার জন্য স্বয়ং বিতান সেনকে দরকার। আর যদি বিতান সেনই... আচ্ছা নিখিল, তোমার মনে হয় না জোনাল মিথ্যে কথা বলছে? আমরা তো বিতান সেনের ডুপ্লিকেট রেটিনা তৈরি করেছিলাম, তাহলে খুললো না কেন? হয়তো সেই রেটিনা ঠিকমতো ম্যাচ করছে না, কিংবা ধরুন বিতান সেনের রেটিনা রেয়ার ভাবে তৈরি। রেয়ার? এটা তুমি কি করে বলতে পারো? সমস্ত টেকনোলজিতে পারদর্শী প্রফেসর নিকি ট্রাম্প বিতান সেনের চোখের রেটিনা তৈরি করেছিলেন। ওনার তৈরি কোনো জিনিস কোনোদিন ফ্লপ করেনি। আমার তো মনে হয় জোনাল মিথ্যে বলছে। আমাদের থটস রিডার কি করে মিথ্যে হতে পারে স্যার? অন্যদের ক্ষেত্রে যদি থটস রিডার ঠিকঠাক কাজ করে তাহলে জোনালের ক্ষেত্রে নয় কেন? হঠাৎ করে ব্রেন বেকারের কিছু একটা মনে পড়ে যায়। ওয়েট, হতে পারে বিতান সেন জোনাল হানোভাকে না জানিয়ে পাসওয়ার্ড বদল করেছিল।
এটাও হতে পারে ওই পাসওয়ার্ড লিওন জানে, আবার এমনও তো হতে পারে লিওনের রেটিনা দিয়ে ওই পাসওয়ার্ড তৈরি হয়েছে। যেভাবেই হোক আমাদের লিওনকে খুঁজে বের করতে হবে। কিন্তু ওদের খুঁজবেন কিভাবে? ওরা যেভাবে আত্মগোপন করেছে তাদের তো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ব্রেন বেকারের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। একবার যখন জানতে পেরেছি আমার শত্রুরা এই শহরে খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন যেভাবেই হোক ওদের আমি খুঁজে বার করব। তারপর ওদেরকে যে আমি কি শাস্তি দেব ওরা শুধু কল্পনাও করতে পারছে না। তবে তার আগে আমাদের একটু আন্ডারওয়ার্ল্ড ল্যাবে যেতে হবে। জোনালের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ব্রেন বেকার একটা মোটা ইনজেকশন সিরিঞ্জের মধ্যে নিজের তৈরি সিরামের কিছুটা পরিমাণ ভরে নেয়। ওর সামনের বৃত্তাকার কাঁচের বলয়ের মধ্যে নানান বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে ঝুলন্ত অবস্থায় রাখা আছে অধ্যাপক জোনাল হানোভাকে। ব্রেন বেকার যখন কোনো বন্দির ওপর রেগে যায় তখন এই সিরামটাই প্রয়োগ করে তার অসাড় শরীরে সংবেদন ফিরিয়ে নিয়ে আসে। সিরামটার একটা আশ্চর্য গুণ আছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মৃত কোষ বা দুর্বল স্নায়ুকে পুনরায় উজ্জীবিত করে তোলে। সোনালকে নামিয়ে ওর শরীরে সেটা প্রয়োগ করায় ও এখন অদ্ভুতভাবেই নিজের পায়ে দাঁড়িয়ে আছে। সামনে ব্রেন বেকার আর নিখিলের হাতে লোহার রড। এটা দেখেই সোনাল কেঁপে ওঠে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ইলেকট্রিক শক দিও না। ব্রেন বেকার ওর দিকে একটা মর্মভেদী দৃষ্টি এনে নিজের গলার স্বরটা কর্কশ করে তোলে। তাহলে এই পাসওয়ার্ডটা ঠিক করে বল। আমি যেটা জানতাম সেটা তো তোমাকে বলে দিয়েছি। তুমি পিতাংশনের রেটিনা ঠিকঠাক তৈরি করতে পারোনি। ব্রেন বেকার ওর কণ্ঠনালীটা বাম হাত দিয়ে চেপে ধরে। পিতাংশনের রেটিনা আমি ঠিকঠাকই তৈরি করেছিলাম, তুই আমাকে মিথ্যে বলছিস। জোনালের খুব কষ্ট হচ্ছে, তবে কথা বলার চেষ্টাও চালিয়েই যাচ্ছে। তুমি ভালো করেই জানো আমি মিথ্যে বলছি না। তোমার তৈরি ব্রেনের হাতের চাপ বেশি পড়লে ও এবার কাশতে শুরু করে। কয়েক সেকেন্ড পর ব্রেনের হাতটা একটু আলগা হয়ে যায়। তুই কি জানিস, নিজে দাঁড়িয়েছিস, দেখেছিস পিতানসেন পাসওয়ার্ড চেঞ্জ করছে? না না, তবে আমি জানি পিতান রেটিনা দিয়ে এই পাসওয়ার্ড দিয়েছিল। অন্য কিছু দিয়ে করলে আমাকে সেটা জানাতো। রেটিনা সংস্পর্শে হলে ওই দরজা এতদিনে আমি খুলে ফেলতাম। তোরা বিতান সেনকে যতই উপরে তুলিস না কেন, ও নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করেনি। এতটাই স্বার্থপর ও ইচ্ছে করে তোদেরকে পাসওয়ার্ডটা জানায়নি, ওর অন্য মতলব ছিল। না হলে তুই বল, একসঙ্গে কাজ করেও কেন আমরা ওর সঞ্জীবনী চকলেটের ফর্মুলা জানতে পারলাম না? শুধু তাই নয়, টাইম মেশিনের মূল গ্রাফটাই আমাদের কেউ উদ্ধার করতে পারিনি। ওর কি উচিত ছিল না সমস্ত ফর্মুলাগুলো আমাদের সামনে ডিসক্লোজ করা? ওগুলোর একা তৈরি ছিল। ও কেন সবাইকে দেখাবে? কেন দেখাবে এমন প্রশ্ন তোর মতো আবার লোকই করতে পারে? ব্রেন বেকার দাঁত কড়মড় করে ওঠে। আমাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু তোর সঙ্গে তোর খুব ভালো পিরিত ছিল। তুই কোনো কাজ বিতান সেনকে লুকিয়ে করিসনি, তাহলে ওর আবিষ্কৃত ফর্মুলাগুলোর একটাও তুই কেন জানতে পারলি না? এরপরেও কি করে তুই ওই বিতান করে যাচ্ছিস? ও তোকে শুধু ব্যবহার করেছে, সেই জন্য পাসওয়ার্ড বলেনি, ও তোদের চাকর করে রাখতে চেয়েছিল। বিতানের নামে খারাপ কথা জোনাল একেবারেই সহ্য করতে পারে না। ওর কণ্ঠস্বর এবার দৃঢ় হয়ে ওঠে। বিতানের মানসিকতা এতটা নীচ হতে পারে না। সত্যি কথা এটাই যে আমি কোনোদিন বিতানের থেকে ফর্মুলার কথা জানতেই চাইনি, তাইও বলেনি।
যদি জিজ্ঞাসা করতাম তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই ও আমাকে সবটা বলে দিত। আর পাসওয়ার্ডের কথা বলছো, ও প্রথমে আমার রিটার্নে দিয়ে পাসওয়ার্ড দিতে চেয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। এই কথাটা শোনা মাত্রই ব্রেন বেকার প্রচণ্ড রেগে যায়। মেঝেতে পড়ে থাকা ইঞ্জেকশনের খালি সিরিঞ্জটা তুলেই সোনালের হাতে খুব জোরে গেঁথে দেয়। যন্ত্রণায় সোনালের চোখ মুখ কুঁচকে যায়। এত ভালো মানুষ আমার একদম সহ্য হয় না। বিতান সেনের চামচাগিরি করে সারা জীবন কাটিয়ে দিলি, নিজে তো কিছু করলি না, আবার অন্য কেউ করতে দিলি না। তুই যদি না আমাকে সেই সময় নক্ষত্র গবেষণা কেন্দ্র থেকে বের করে দিতিস, তাহলে আজ বিতান সেনের সব ফর্মুলা আমার হাতে চলে আসতো। তোর জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, ইচ্ছে করছে তোকে। ব্রেন সিরিঞ্জের ওপর আরো চাপ দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, সোনাল চিৎকার করছে না। এটা দেখে সেটাকে হাত থেকে তুলে এবার ঘাড়ের একপাশে গেঁথে দেয়। সোনালের পুরো শরীর ঝিনঝিনিয়ে ওঠে। কিছুক্ষণ ও কোনো কথাই বলতে পারে না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি যেটা চেয়েছিলে সেটা তো পেয়ে গিয়েছো, তাহলে কেন আমার ওপর এত টর্চার করছো? ব্রেন বেকার চেঁচিয়ে ওঠে। আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি। বিতান সেনের ফর্মুলা এখনো আমার কাছে স্বপ্ন, তাই বিতান সেনকে না পাওয়া পর্যন্ত আমি থামবো না। বিতান সেনকে নিয়ে তুমি আর কি করবে? ওর মান, সম্মান, খ্যাতি সব এখন তোমার। শুধু বিতান সেনেরই নয়, ওর মতো অনেক বৈজ্ঞানিকের নাম যশ তুমি তোমার নিজের নামে করে নিয়েছো। এখন তোমার আবিষ্কৃত সমস্ত কিছুই পৃথিবীর এক একটা বিস্ময়। তোমার হসপিটাল প্লাস্টিক সার্জারির দিক থেকে সবার সেরা। তোমার তৈরি ট্রান্সপারেন্ট সিমেন্টের কোনো তুলনা হয় না। তুমি এখন শুধু বিশ্বের নাম্বার 1 বৈজ্ঞানিকই নও, অর্থের দিক থেকেও তুমি সবার প্রথমে রয়েছো। তুমি আজ সব দিক থেকে সফল। আর তোমার কি চাই? মুক্তি। প্লিজ প্লিজ এবার আমাকে মুক্তি দাও। তুই ভালো করেই জানিস আমি পুরোপুরি সফল নই। বিতান সেনের ফর্মুলাগুলো না থাকার জন্য ওরা একটা জিনিস আমি তৈরি করতে পারিনি। ও সঞ্জীবনী চকলেট, ব্যাটারি, ফিউয়েল, টাইম মেশিন এখনো আমার কাছে অধরা হয়ে গেছে। নাৎসুকির টাইম মেশিনটা কোনো কাজের না। ওটা ঠিক মতো কাজ করলে আমি কোনো না কোনোভাবে বিতান সেনের কাছে পৌঁছে যেতাম। তাহলে আমার একমাত্র ছেলেকে এইভাবে হারাতে হতো না। মাঝে মাঝে আমার ইচ্ছে করে সবকিছু তছনছ করে দিবে। নিজেকে সামলাতে যে কতটা বেগ পেতে হয় তার কোনো ধারণাই নেই। এই যে আমি এগুলো করতে পারিনি তাতে তুই খুব খুশি। আমার ব্যর্থতা দেখে আনন্দ পাস, মনে মনে আমার খারাপ চাস। ব্রেন বেকারের যে ক্ষতি চায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, অথচ তোকে আমি মারতেও পারি না। সোনালের মুখ দিয়ে জোরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এইরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। তুমি আর মাত্র 15টা বছর অপেক্ষা করো, তারপর তোমার এই স্বপ্নটাও পূরণ করতে পারবে। আর আমিও আমার এই দুর্বিষহ অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো। তুই না হয় মুক্তি পেলে খুশি হবি, কিন্তু আমি কি পাবো? 15 বছর পর সঞ্জীবনী চকলেটের গুণ শেষ হয়ে যাবে। তারপর থেকে আবারও আমার বয়স বাড়তে শুরু করবে। একটা সময় আমি মরে যাব, তখন আমার এই নাম যশের কি হবে? আমি যে এত কষ্ট করে এত কিছু করলাম, সেগুলো কি অন্য কেউ ভোগ করবে? এটাই প্রকৃতির নিয়ম।
জন্ম নিলে তাকে একদিন মরতেই হবে। যে এই নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাকে নির্মম পরিণতির সম্মুখীন হতে হয়েছে। আজ আমার মনে হয় কেন আমি সঞ্জীবনী চকলেট খেয়েছিলাম। বেঁচে থাকার মধ্যে যে এত যন্ত্রণা সেটা আগে জানতাম না। বেঁচে থাকার যে এত সুখ সেটা আমিও জানতাম না। আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাই না। আমি যুগ যুগ ধরে এই পৃথিবীতে রাজ করতে চাই। আমি প্রকৃতির এই নিয়মকে পাল্টে দেব। সেই জন্য আমাকে বিতান সেনের ফর্মুলাগুলোকে পেতেই হবে। জোনালির মুখে বিদ্রুপাত্মক হাসি ফুটে ওঠে। সেটা দেখে ব্রেন বেকার আরো বেশি রেগে যায়। ও জোনালির চুলগুলোকে শক্ত করে চেপে ধরে। কুয়াশা পাচ্ছে না? হ্যাঁ, তবে আমিও তোকে বলে দিচ্ছি, ওই বিতান সেনের ফর্মুলা একদিন আমি ঠিক বের করবই। সেদিন তোকে আমি দেখিয়ে দেব। আমি তোমায় আগেও বলেছি, বিতান সেনের সমস্ত আবিষ্কারের সবচেয়ে বড় কাণ্ডারি হলো বিতান সেনের গ্রে ম্যাটার। ওর আবিষ্কৃত কোনো তথ্যের ডিটেলস ও খাতায় বা কম্পিউটারে স্টোর করে রাখেনি। কিছু কিছু সাংকেতিক পরিভাষা ও ফোনে তুলে রাখত। ওই সাংকেতিক পরিভাষাগুলোকে দীর্ঘ সময় ধরে অ্যানালাইসিস করে তার হয়তো কিছু একটা রূপ তুমি দিতে পারতে, কিন্তু ওই ফোনটিও এখন টাইম মেশিনের বন্ধ রুমে পড়ে আছে। তাই ওই সাংকেতিক পরিভাষা বলো বা জলজ্যান্ত বিতান সেনকেই বলো, তার জন্য এই দরজা খোলার প্রয়োজন। কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। তাহলে তুই এইভাবেই মর। ব্রেন বেকার নিখিলের হাত থেকে প্লাস্টিকের হাতলযুক্ত লোহার রডটা নিয়ে জোনালির পিঠে চেপে ধরে, যার মধ্যে উচ্চ মাত্রায় বৈদ্যুতিক শক্তি রয়েছে। জোনাল প্রচন্ড চিৎকার করে ওঠে। ওই গগনভেদী আর্তনাদ ব্রেন বেকারের নিষ্ঠুর হৃদয়ে একটুও সাড়া জাগাতে পারে না। জোনাল নেতিয়ে পড়ার পরেও ব্রেন থামে না কিছুতেই। ও জোনালের অচৈতন্য শরীরটাকে ফুটবলের মতো লাথি মারতে থাকে। মারতে মারতে একটা সময় ও নিজেই ক্লান্ত হয়ে পড়ে। আর তখনই ডান হাতের তর্জনীর সাহায্যে কপালের ঘামটা মেঝেতে ছেড়ে ফেলে দেয়। আজ থেকে এই শুয়োরের বাচ্চাটা এভাবেই পড়ে থাকবে। এর শরীরে কোনো রকম এনার্জি ড্রিঙ্ক পড়বে না। নিখিল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে এই সব দৃশ্য দেখছিল। এবার ও নিজের মধ্যে একটু সাহস সঞ্চার করেই এগিয়ে আসে। কিন্তু এইভাবে থাকলে তো চিন্তা শক্তি লোপ পাবে, তাতে আপনারই লস। তুই আমাকে হাসালে নিখিল। এই বুড়ো লোকটার চিন্তার শক্তি নিয়ে কি হবে আবার? কথায় বলে ওল্ড ইজ গোল্ড। জোনালের থেকে তোমার চিন্তা শক্তি অনেক বেশি ভালো, তাই ওর প্রয়োজন এখন শেষ হয়ে গিয়েছে। তোর স্মৃতিশক্তিকে এইভাবে নষ্ট করে দেবেন না স্যার। একবার ভেবে দেখুন, আমরা ওর দ্বারা যেসব কাজ করেছি সেগুলো থেকে যদি কোনো নেগেটিভ রিয়াকশন হয়, সেটা কেবলমাত্র জোনালি ঠিক করতে পারবে। আপনার কাছে অনুরোধ করছি আমি, আপনি অন্তত আমাদের কাজের জন্য মস্তিষ্ককে সচল রাখুন। সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায় ব্রেন বেকার। কিছুক্ষণ চুপ থাকে, তারপর সম্মতি জানায়। ইয়েস, ইউ আর রাইট। তবে কিছুদিন ও এই অবস্থায় পড়ে থাকুক, আবার ওকে কিছুদিন পরে আগের জায়গায় ফিরিয়ে আনবো। কিন্তু এই কিছুদিনের মধ্যে যদি ওর স্মরণ শক্তি সমস্ত লোপ পেয়ে যায়, তখন কিন্তু আপনার এই থটস রিডার কিছু করতে পারবে না। সত্যি নিখিল, বৈজ্ঞানিক না হয়ে তোমার ড্রেন সাফাইয়ের কাজ করা উচিত ছিল। মানছি স্মৃতির গূঢ় রহস্য এখনো বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু এমন কিছু বৈদ্যুতিক যন্ত্র আছে যেগুলো মাথায় বসিয়ে নার্ভগুলোকে উত্তেজিত করলে পুনরায় স্মৃতিশক্তিকে ফিরিয়ে আনা সম্ভব হয়। তাই ওটা নিয়ে বেশি ভেবো না। এখন আমাদের লিওনকে খুঁজে বের করতে হবে। ওকে পেলে বিতানকেও ঠিক পেয়ে যাব। তবে প্রথমেই যে ভুলটা হয়েছে সেটা এবারে শুধরে নেব। ও কিস্কুর বাচ্চাটাকে সবার আগে শাস্তি দিতে হবে। একটু থেমে গিয়ে কিছু একটা হিসাব করার ভঙ্গি করেন উনি।
নিখিল, তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে 2021 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো প্লাস্টিক সার্জারি হয়েছে তার রিপোর্টগুলো আমাকে এনে দাও। ওগুলো দিয়ে কি করবেন স্যার? সাধে তোমাকে মাথা মোটা বলি না, আমার সঙ্গে এতদিন থেকেও তোমার একটু উন্নতি হলো না। এখন বেশি প্রশ্ন না করে যেটা বলছি সেটা করো। ব্রেন বেকার ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত একজন শ্রমিকের কথা শুনে শীতল দাঁড়িয়ে পড়ে। ওকে থেমে যেতে দেখেই ওর বন্ধু রমেন প্রশ্ন করে, কেরা হঠাৎ থেমে গেলি যে? শীতল সামনে দাঁড়ানো একজনের দিকে তর্জনী নির্দেশ করে। ওই লোকটা কি বললো শুনতে পাসনি? এটা সত্যি কিনা আমার জানা দরকার। শীতল রমেনকে টেনে নিয়ে বছর 74-এর এক বয়স্ক ভদ্রলোকের সামনে এসে দাঁড়ায়। একটু আগে আপনি যে কথাটা বললেন ওটা কি সত্যি? ভদ্রলোক অবাক হয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি কথা বলেছি বলো তো? প্রফেসর ব্রেন বেকার যে রকেট টিউব তৈরি করেছেন ওটা আপনার প্ল্যান ছিল? বয়স্ক লোকটি এবার থতমত খেয়ে যায়। শীতল ওকে আশ্বাস দেয়, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি সাংবাদিক অতুল রায়ের ছেলে। বাবার কাছে এইরকমই একটা চিঠি এসেছিল, সেটা সবার সামনে প্রকাশ করতে গিয়ে বাবা জেল হয়ে গিয়েছে। আপনি যদি দয়া করে সাক্ষী দেন তাহলে আমার বাবা মুক্তি পান। না না না, আমি এমন কোনো কথা বলিনি। তুমি এখান থেকে চলে যাও বাবা। আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সমান অপরাধিতা। ছড়া রকেট টিউবের ফর্মুলা যদি আপনার হয় তাহলে ভাবুন তো আপনার কত নাম হবে। নামের কথা ছেড়ে দিন, আমি তো জানতাম এতদিন মানুষ নিজের থেকে তার সৃষ্টিকে বেশি ভালোবাসে। ওই সৃষ্টিকে বাঁচাতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গিয়েছি বাবা। মানে? মানেটা বললে তুমি বিশ্বাস করবে না। করবো, বলুন আপনি। বয়স্ক ভদ্রলোকটি কিছুক্ষণ চুপ থেকে তারপর শুরু করেন, আমার নাম বর্ণিল সেন। এই যে ব্রেন বেকার রিসার্চ ইনস্টিটিউট দেখছো, ওটা আগে আমার বাবা ছিল। বিস্ময়ে শীতলের চোখ বড় বড় হয়ে যায়। বিতান সেনের নাম শুনেছ? হ্যাঁ, শুনে তো থাকবেই, কারণ বিতান সেনের নাম নিয়েই তোমার বাবা জেলে গিয়েছে। আমি হলাম সেই বিতান সেনের ছেলে। কি বলছেন আপনি? সবাই জানে আমার বাবা মৃত, কিন্তু আসল সত্যিটা হলো আজ থেকে 75 বছর আগে আমার বাবা হঠাৎ করে উধাও হয়ে যায়। আমার তখন জন্ম হয়নি। বাবার অবর্তমানে আমাদের পুরো পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছিল। সরকার আমাদের সবকিছু সিল করে দিয়েছিল। সাধের বাড়ি এবং তার অত্যন্ত আদরের ফুলের গাছ হারিয়ে আমার পিসি পাগল হয়ে যায়। মা বহু কষ্টে ঠাম্মা ও পিসিকে আগলে রেখেছিল। মায়ের ইচ্ছে ছিল আমি বাবার মতো সায়েন্টিস্ট হই। বুদ্ধিটাও আমি আমার বাবার মতোই পেয়েছিলাম। খুব সহজেই আমি এখানে পড়াশোনা করার সুযোগ পেয়ে যাই। তখন আমার বয়স 28। 4 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি একটা রকেট টিউবের গ্রাফ তৈরি করেছিলাম। প্রচন্ড উদ্বেগ ও আনন্দের সঙ্গে ওই দিন আমি প্রফেসর ব্রেন বেকারকে ওটা দেখাই। উনি সবটা দেখে বললেন ওটা ওনার নামে করে দিতে হবে। সেই জন্য উনি আমাকে নানা রকম অফার দিতে থাকেন। আমি কোনোভাবেই রাজি হইনি। সেই রাতেই উনি গুন্ডা দিয়ে আমার মাকে তুলে নিয়ে যান। মাকে বাঁচাতে আমি ওই গ্রাফটা ওনার হাতে তুলে দিই। প্রথমেই ওনার শর্ত আমি মেনে নিইনি, আর সেই জন্য উনি মিথ্যে অভিযোগে আমাকে এখান থেকে রাস্ট্রিকেট করে তাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, আমাদের বেঁচে থাকার সব রকম অবলম্বন উনি কেড়ে নিয়েছিলেন। খাবার জন্য জলটুকুও সেই সময় আমরা পাইনি। আমার মা মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। শেষে আমি ওনার পায়ে পড়ে অনেক আকুতি মিনতি জানাই। তখন উনি আমাকে দয়া করে সাফাই কর্মীর কাজটি দিয়েছিলেন। এখন দেখছি ওটা দিয়ে আমি বেশ বড় ভুল করে ফেলেছি। সামনে ব্রেন বেকারকে দেখে বর্ণিল ও শীতল দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায়। পাগল লোককে বিশ্বাস করে আমার একদম উচিত হয়নি। আসলে আমার হলো দয়ার শরীর,
তাই তোমার উপর একটু করুণা হয়েছিল আমার। তাই বলে এই দিন দুপুরে আমার বিরুদ্ধে পাগলের প্রলাপ বকবে? তারপর শীতলের দিকে এগিয়ে গিয়ে ওর চোখে চোখ রেখে ওর গালটা হালকা টিপে দেয়। এটা কলেজ নয় সোনা যে তুমি রাজনীতি করবে। যদি সত্যি এখানে পড়তে চাও তাহলে এসব গুজবে কান দেবে না। নিহাত আমি শিশুদের সঙ্গে কিছু করি না, তাই তুমি বেঁচে গেলে। আসলে তোমরা হলে দেশের ভবিষ্যৎ, তোমাদের মুখ চেয়েই তো আমরা বেঁচে আছি। তবে বেশি যদি তিড়িং বিড়িং করো তাহলে তোমার অবস্থাও তোমার বাবার মতোই হবে। তুমি কি চাও? আমি কিছু শুনিনি স্যার। আমি বাবার মতো ভুল করতে চাই না। আমার স্বপ্ন আমি কোনো কিছুর জন্য ভেঙে যেতে দেবো না। আমি আসছি। শীতল ওর বন্ধুকে টেনে নিয়ে ওখান থেকে প্রায় দৌড়ে পালিয়ে যায়। ও চলে যেতেই ব্রেন বেকার বর্ণিলের জামার কলারটা চেপে ধরে নিজের গলার শটটা হিসেসে করে তোলে। আজ সমস্ত সাফাই কর্মীর ছুটি, তুই একাই পুরো ইনস্টিটিউশনটা সাফ করবি। যা। রাত 10টা বেজে গিয়েছে। বর্ণিল তার কাজ শেষ করতে পারেনি। বয়স হওয়ার কারণে এবং সারাদিনের পরিশ্রমের ফলে ওর মাথাটা হঠাৎ করেই ঘুরে যায়। সামনের দরজায় হাত রেখে ও নিজেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলে যাওয়াতে ও হুড়মুড় করে ভিতরে পড়ে যায়। সেন্সারযুক্ত দরজা হওয়ায় ওটা পুনরায় বন্ধ হয়ে যায়। মাথায় আঘাত লাগে, কিন্তু বর্ণিল সংজ্ঞা হারায় না। উঠে দাঁড়ায়। চারিদিকে ঘন মাকড়সার জাল দেখে ভাবতে থাকে যে এই ঘরটি ঠিক কতদিন খোলা হয়নি। তারপরে আবার একটা বিশ্রী গন্ধের সঙ্গে গো গো কোনো একটা শব্দ ওর কানে আসছে। দীর্ঘদিন সাফাই কর্মীর পদে নিযুক্ত থাকার কারণে ওর মধ্যে একটা মুদ্রা দোষ এসে গিয়েছে। কোথাও নোংরা দেখতে পেলেই ও সেখানটা পরিষ্কার করতে শুরু করে দেয়। বর্ণিল নাকে একটা রুমাল বেঁধে নিয়ে কাজে লেগে পড়ে। ভ্যাকিউম ক্লিনারটা চালিয়ে একটু করে পরিষ্কার করছে, তার কিছু একটা আবিষ্কার করে বিস্ময়ে ওর মুখের আকৃতি বদলে যাচ্ছে। পুরো ঘরটা পরিষ্কার করতে 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। বর্ণিলের চোখ এখন বিশাল আয়তনের একটি যন্ত্রের মধ্যে আটকে রয়েছে। টাইম মেশিন সম্পর্কে বিশেষ জ্ঞান থাকার ফলে ওটা যে টাইম মেশিন সেটা বুঝতে ওর একটু অসুবিধে হয় না। বর্ণিল ওর মায়ের মুখে শুনেছিল ওর বাবা একটি টাইম মেশিন বানিয়েছিল। এটা কি তবে সেটাই? সবচেয়ে আশ্চর্য হয় টাইম মেশিনটিকে সক্রিয় অবস্থায় দেখে কে এটা চালিয়েছিল, আর চালিয়ে এইভাবে ছেড়ে কোথায় চলে গিয়েছে। বর্ণিলের মনে এখন 1000 প্রশ্ন জমা হয়েছে। সেই সঙ্গে ও নিজের কৌতূহলটাও চেপে রাখতে পারে না। টাইম মেশিনের পাশে থাকা হলুদ বোতামটাও চেপে দেয়। গোঁ শব্দের পরিমাণটা আগের থেকে বেড়ে যায়। প্রায় মিনিট 7 অপেক্ষা করার পরেও যখন শব্দটা বন্ধ হয় না, তখন পাশের লাল বোতামটাও টিপে দেয়, আর সঙ্গে সঙ্গে প্রকাণ্ড একটা ঝাঁকুনি দিয়ে টাইম মেশিনটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ একটা জায়গায় স্থির থাকার পর বর্ণিল কাঁপা কাঁপা হাতে টাইম মেশিনের দরজাটা টানে। ভিতরে চোখ যেতেই ওর রক্ত যেন হিম হয়ে যায়। যে ঘরটা এত বছর বন্ধ, সেই ঘরের টাইম মেশিনে কি করে 2 জন মানুষ ঘুমিয়ে থাকতে পারে? এই পরিবেশে ধাতস্থ হতে বর্ণিলের বেশ কিছুটা সময় লাগে। ওর মায়ের কাছে অনেকবার শুনেছিল ওর বাবা সঞ্জীবনী চকলেট খেয়ে 100 বছরের জন্য বয়সটা থামিয়ে দিয়েছিল। তবুও মন থেকে সেই কথাটা বিশ্বাস করতে পারেনি। আর চোখের সামনে এই সব দৃশ্য দেখে ওর ভুলটা মুহূর্তের মধ্যে ভেঙে যায়। এবারও কাঁচের বলয়ের দিকে যায়। চেয়ারে বসে থাকা মেয়েটিকে চিনতে না পারলেও তরুণ যুবকটি যে সত্যি সত্যি ওর বাবা সেটা বুঝতে পেরেই ওর আনন্দ যেন আর ধরে না। প্রচণ্ড উত্তেজনায় ও বিতানকে বাবা বলে ডাকতে শুরু করে দেয়, কিন্তু ওর কণ্ঠস্বর কাঁচের আবরণ ভেদ করে ভেতরে পৌঁছতে পারে না। বর্ণিল এবার জোরে জোরে কাঁচের দরজায় আঘাত করতে থাকে। তবে ভিতরের মানুষগুলো তো গভীর ঘুমে আচ্ছন্ন, তাই ওর সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। এবার ও কাঁচের বলয়টা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভাঙার জন্য তো একটা মোটা লাঠি বা লোহা জাতীয় কিছু প্রয়োজন। ও তো কিছুই খুঁজে পায় না। টাইম মেশিনের বাইরে বেরিয়ে ভ্যাকিউম ক্লিনারটা টেনে নিয়ে এসে তার মুখটা দিয়ে জোরে আঘাত শুরু করে। কাঁচের ওপর ফাটল ধরে ঠিকই, তবে তার সঙ্গে ভ্যাকিউম ক্লিনারটাও ভেঙে যায়। বর্ণিল আর ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে না। মোটা কিছু একটা সংগ্রহের উদ্দেশ্যে ও সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।
দরজা থেকে একটু এগিয়ে ব্রেন বেকারকে দেখে বর্ণিল থমকে যায়। ব্রেন বেকার শিকারী দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। কোনো মানুষের চোখ যে এমন হিংস্র হতে পারে না, ব্রেন বেকারকে না দেখলে বর্ণিল জানতেও পারত না। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।